তাহলে আমরা জাস্ট একটা ওয়ার্ড ফাইল নিব। এখানে পেন্ট নেওয়া সম্ভব না, এত র্যান্ডমলি কাজ করতে পারবো না। হ্যাঁ, আমরা একটা ইনভেন্টরি সিস্টেম দেখব। এই ইনভেন্টরি সিস্টেমটা একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড। সেই ওয়েবসাইটটা প্রোডাক্টগুলো ডিসপ্লে করে বিভিন্নভাবে। এখন ওয়েবসাইট যদি প্রোডাক্ট ডিসপ্লে করে, সবাই কি ওয়েবসাইটের নাম মুখস্থ রাখছে? তাহলে ওয়েবসাইট যখন প্রোডাক্ট ডিসপ্লে করে, যখন কিনা লিপস্টিক দিয়ে কেউ সার্চ দিবে, তাহলে আমার জন্য লিপস্টিক প্রোডাক্টেই ল্যান্ড করে। ওই ক্যাটাগরি যদি থাকে ক্যাটাগরিতে ল্যান্ড করে, অথবা কেউ যদি কোনো ব্র্যান্ড নাম স্পেসিফিক করে দেয়, ল্যাকমে নাকি কী নাম হয়, মেয়েরা ভালো বলতে পারবে, এখন ছেলেরাও বলে, মানে ছেলেরাও জানে নাম টামগুলো। যাই হোক, আচ্ছা এটার ব্যাখ্যায় যাচ্ছি না। যে ল্যাকমে, লিপস্টিক, ব্র্যান্ডেড, এইরকম কিছু কিওয়ার্ড থাকবে যাতে স্পেসিফিক ওই প্রোডাক্টটাতে ল্যান্ড করে অথবা ওই প্রোডাক্টের ক্যাটাগরি পেজে ল্যান্ড করে। এরপর হবে কি, ক্লায়েন্টরা একটু চার্ট করতে পারবে, কারণ আমি এখন কিনতেছি না, আমার ক্রেডিট কার্ড রেডি নেই, বা আমি আর একটু রিভিউ করবো, দেখবো, কিন্তু প্রোডাক্টটা তো আমার হারাই যাবে। সেক্ষেত্রে একটু কার্ড করে রাখবে, করার পর সে পেমেন্ট দিয়ে অথবা বাই নাও করে সে কিনতে পারবে। কিনলেই কি সব হয়ে যাবে? এটা তো অনলাইনের ব্যাপার, যে কেউ অ্যাড টু কার্ট করতে পারে, সে কিনতেও পারে, ক্যাশ অন ডেলিভারি দিতেই পারে। যদি পেমেন্ট দিয়ে দেয় তাহলে তো কথা নেই, সে সিরিয়াস পেমেন্ট দিয়ে দিছে। যদি ক্যাশ অন ডেলিভারি দেয়, তাহলে আমাকে কনফার্ম হইতে হবে যে তাকে যে আমি প্রোডাক্টটা ডেলিভারি করব সে আসলেই নেবে কিনা। তাহলে একটা অর্ডারের কিছু স্ট্যাটাস হবে। আমরা যদি একটা ই কমার্স সাইট চালাই, সবাই শুনতেছি, তাহলে আমরা সবাই মিলে যদি চালাই, তাহলে কিছু লোক, আমার 5 জন লোক বসে আছে, যারা শুধু সারাদিন দেখতেই থাকবে কোন কোন অর্ডার জাস্ট অর্ডার, যেটার স্ট্যাটাসটা জাস্ট অর্ডার, এবং পেমেন্ট মেথডটা ক্যাশ অন ডেলিভারি। তাহলে তাদেরকে সে ফোন করবে। এখন ও ফোন করতে গিয়ে দেখলো এর আগে 4-5টা অর্ডার নিছে এই প্রসেসে, তাহলে সে আমার পরীক্ষিত ক্লায়েন্ট, তারটা আমি অ্যাপ্রুভ করে দিতেই পারি, তাই না? আর যদি নতুন ক্লায়েন্ট হয়, অথবা অর্ডার একটু অ্যামাউন্ট বেশি হয়, অথবা ক্লায়েন্টের ডিস্টেন্স একটু বেশি হয়, অনেক প্যারামিটার চিন্তা ভাবনা করে আমি কি করব, তাকে ফোন দিব, ফোন দিয়ে কনফার্ম করব, তারপর আমি এটা অ্যাপ্রুভ করবো অথবা ক্যান্সেল করবো অথবা রিজেক্ট করবো। আচ্ছা, একটা কি অবস্থা সবার? ট্রেনিং কিভাবে চলছে? ওকে, ফাইন। সো কোনো প্রবলেম হলে ফিল ফ্রি টু নক মি। ওকে, কোনো প্রবলেম হলে আমাকে বলুন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, শেষ পর্যন্ত ফাইনালি ট্রেনিং কমপ্লিট করেন। ওকে, ডান। হাসান ভাই, একটা কথা ছিল মনে পড়ছে। জি, এরা যে প্রজেক্ট করবে, একটু প্রেজেন্টেশনের ব্যবস্থা করলে ভালো হবে। ইউ আর দ্য ট্রেনার, আলটিমেট অথরিটি না? না, সেটা না, আমি চাচ্ছি আর কি ভার্সিটি টিচাররা এবং মানে ট্রেনিংটা কতটা ইফেক্টিভ হলো সেটা রিভিউশনের জন্য। তাহলে ডেফিনেটলি প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে বেশি। ফাইনাল প্রেজেন্টেশন যেটা হবে, আমরা ট্রাই করব যে যদি সেটা কোনো ইনোভেটিভ আইডিয়া হয়, লাইক আমরা ইস্টওয়েস্টে রিসেন্টলি একটা অর্গানাইজ করছি, তারা কি করেছে, ডক্টর ম্যানেজমেন্ট সিস্টেম বানিয়েছে। তো তারা কীভাবে একজন ডক্টর একজন রোগীকে প্রেসক্রাইব করবে ডিটেলস, ইভেন তারা কয়েকজন ক্লায়েন্টও সেট করেছে যারা তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনটা 1000 টাকা করে কিনছে। অনলি অন দ্য স্পটে 30 জন ডক্টর থাকবেন, 30 জনকে হ্যান্ড ওভার করা হবে প্রজেক্টটাকে। সো তারা 30,000 টাকা পাচ্ছে, এবং তার কন্ডিশন হচ্ছে প্রতি বছর তাদেরকে ইয়ারলি চার্জ দেওয়া হবে 500 টাকা করে। ঠিক আছে? সো থিংস আপনারা করেন, আমিও নিয়ে আসবো। ইনোভেটিভ ব্যাপারটা একটু নতুন কিছু। তো তারা অনলাইন সেল, ডক্টরকে এনে ডক্টরকে সেল করছে, তারা ক্লায়েন্ট ধরেছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন বানিয়েছে, এবং ডক্টরের যদি কোনো মেইন টাইম কোনো প্রবলেম হয়, তারা যে সার্ভিস দেবে, সার্ভিস চার্জ হিসাবে ইয়ারলি 400 টাকা করে পাচ্ছে, তাই না? তো এরকম ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসেন, প্রজেক্ট করেন, সেলস করেন, নট অনলি IUBAT অথরিটি, who knows, জুনায়েদ আহমেদ ফলো কুড বি হিয়ার, তাই না? বুঝতে পারছেন? সো ইটস আপ টু ইউ। আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, শুধু ক্লাসে বসে থাকেন না, আইডিয়া জেনারেট করেন। ফ্রুটস মুভি দেখেছেন? হ্যাঁ, আইডিয়া কিভাবে জেনারেট করে, ওইভাবে করতে চান না, প্রবলেম, বাট চিন্তা করেন। ঠিক আছে? ওকে,
ওকে, আমরা কোথায় ছিলাম? তো এখানে আমার কিছু লোকবল লাগবে, তাই না, এই সিস্টেমটা রান করে থেকে। তাহলে কিছু লোক শুধু ওই অর্ডারগুলো কোনটা মানে অ্যাপ্রুভ হলো সেটা দেখার জন্য বসে থাকবে। অ্যাপ্রুভ অর্ডারগুলো ওরা কি করবে? ডেলিভারি ডিপার্টমেন্টকে হ্যান্ড ওভার করবে। ডেলিভারি ডিপার্টমেন্ট কি করবে? অ্যাপ্রুভ অর্ডারগুলো প্রসেস করবে, করে স্ট্যাটাসটা চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে বলবে ইন প্রোগ্রেস বা অন দ্য ওয়ে। তারপর কেউ একজন ডেলিভারি ম্যান নিয়ে যাবে না, নিয়ে যেয়ে সেটা একটা সিগনেচার কপি নিয়ে আসবে, একটা হার্ড কপি নিয়ে আসবে যেখানে সিগনেচার করা আছে, সেটা এসে আবার কাউকে দেবে, সে এন্ট্রি দিবে ডেলিভারি। তাহলে আমি বলতে পারবো কতগুলো অর্ডার ক্যান্সেল হচ্ছে, কতগুলো রিজেক্টেড হচ্ছে, কতগুলো ডেলিভারি থেকে প্রবলেম হচ্ছে, কোন কোন প্রোডাক্ট ডেলিভারিতে প্রবলেম হচ্ছে, কে কনফার্ম করছিল এটাকে, সেই এমপ্লয়িটাকে আবার আমার মোটিভেশন দিতে হবে অথবা তাকে সতর্ক করে দিতে হবে। এরকম ইস্যু আছে না? তাহলে এই টোটাল সিস্টেমটাকে আমি কি বলতেছি? ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম। এবং এটার একটা পার্ট ই কমার্স, অথবা এটার একটা পার্ট হচ্ছে পজ, পয়েন্ট অফ সেল। ঠিক আছে, যেহেতু এখানে ইনভেন্টরি আছে, স্টকটা ডাইনামিক্যালি ম্যানেজ হবে। স্টকটা কিভাবে ডাইনামিক্যালি ম্যানেজ হবে? গত ক্লাসে আমি বলছিলাম না, গত ক্লাসে না গত দিন একই কথা। তাহলে প্রোডাকশন হয়, র ম্যাটেরিয়াল আসে, সেগুলো বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে একটা ফিনিশ গুড তৈরি হয়, তাই না? সেটাতে আমরা যাব না, এখন ঝামেলা হয়ে যাবে। নর্মালি আমরা ফিনিশ গুডের ব্যবসায়ী করি। শুরু করবো? পাক্কা? দোকানদার কি হবে? আমার তো দোকানদারের সাথে বসতে হবে, না আমি রিকোয়ারমেন্ট সবাই দোকানদার। আপনাদের তো ওই চা আর কি বেচবেন, আবার 5,000 প্রোডাক্ট লাগবে। হ্যাঁ, যদি ওইরকম হয় যে ওই যে নোয়াখালী পিকচিকে জিজ্ঞেস করা হয়েছে, যে বাবু পাখির নাম বলো তো, হচ্ছে কাউয়া। ভালো করে বলো, 5টা পাখির নাম বলো, হচ্ছে 5টা কাউয়া। আরো 2টা পাখির নাম বলো, আরো 2টা কাউয়া। এবার লাঠি ধরে ধমক দিয়েছে, এবার মার খেতে 5টা আলাদা পাখির নাম পাবো। হই হই লরিয়া সরিয়া করছে, হই হই লরিয়া সরিয়া করছে। এগুলো কি পাখির নাম আমিও জানি না, এবার ট্রান্সলেশন এটা সে বলছে। হ্যাঁ, এটা আবার কৌতুক না, এটা আমার মানে বাস্তব ঘটনা, এটা বাস্তবে ঘটছে। তো ব্যাপার হচ্ছে ওইভাবে যদি প্রোডাক্ট হয় 5,000 কেন 5 লাখ প্রোডাক্ট হবে। হ্যাঁ, আরো 10টা প্রোডাক্ট, আরো 100টা প্রোডাক্ট, আমি সেরকম চাচ্ছি না। ওকে, বুঝতে পারছি? তাহলে একটু হার্ড ওয়ার্ক করি, মাথা খাটাই, তাই না? আপনাদেরকে যখন মাথা খাটাইতে বলা হলো, আপনারা বলতে পারেন আমরা তো গালে হাত দিয়েই থাকি, শুধু কি বসে থাকি? তাহলে তো হয়তো ওকে। ফার্স্ট অফ অল আমরা একটা টাইটেল দিই। হ্যাঁ, ওকে। ইনভেন্টরি অফ ফিনিশড গুডস, ঠিক আছে, ফাইনাল প্রোডাক্ট। ওকে, উইথ কেউ মিষ্টি কুমড়া খাই নাই ছোটবেলায়। এটা আমি আমার মতো করে দিলাম বোঝানোর জন্য, হ্যাঁ, এটা বিজনেস ল্যাঙ্গুয়েজ না। এখন আমি এখানে হাইলাইট করব ফিচারগুলো কি কি হবে। ফিচারগুলোতে ফার্স্ট ফিচার চলে আসে প্রোডাক্ট ক্যাটালগ। আমি লিখতে পারতেছি না। প্রোডাক্ট ক্যাটালগ একটা শব্দে হলেও এটা আসলে শুধু একটা শব্দের ব্যাপার না, কাটালগ। আচ্ছা, এবার মনে থাকবে কাটালগ। তাহলে প্রোডাক্ট ক্যাটালগ মানে হচ্ছে আমি প্রোডাক্টের যতগুলো ইমেজ আছে, যতভাবে ইমপ্রেস করা যায় প্রোডাক্টটা দেখে, যে কেউ যাতে প্রোডাক্টটা দেখলে আকৃষ্ট হয় এর প্রতি। প্রোডাক্টটা সুন্দর ডিসক্রিপশন, তার মানে এই না যে ভুয়া ভুয়া ডিসক্রিপশন দিয়ে রাখবো, সুন্দর ডিসক্রিপশন দিয়ে রাখবো। তারপরে প্রোডাক্টের টাইটেল হবে ভালো, প্রোডাক্টটার রেটিং দেওয়া যাবে, রিভিউ করা যাবে, এবং প্রোডাক্টটা কি বলে পরবর্তীতে দেখার জন্য ওয়াচ লেটার এই টাইপের অপশন থাকবে। ইন্টিগ্রেটেড সিস্টেমটা আর কি। প্রোডাক্ট সার্চ করা যাবে, প্রোডাক্ট সার্চ করা যাবে। আমি কসমেটিক্সের মধ্যে 5 থেকে 10 বছরের বাচ্চা এবং মেয়ে বাচ্চার জন্য কোনো আইটেম সার্চ করতেছি গিফট দেওয়ার জন্য, এইভাবে সার্চ করতে যেন পারি। ঠিক আছে, যেহেতু আমি এখন এইভাবে সার্চ দিই, আমার মাথায় ওইটাই আসছে।
এখন এই প্রোডাক্টগুলো আমি কিনবো কার কাছে? যেহেতু ফিনিশ গুড, আমি তো আর প্রোডাক্ট তৈরি করতেছি না বসে বসে, আমার কারখানা নাই, আমার দোকান আছে। তাহলে আমি কি করব? আমি সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্ট থাকবো, তাই না? সাপ্লায়ার কি আমার একটা থাকবে ভাইয়া? সাপ্লায়ার ম্যানেজমেন্ট, তাহলে সাপ্লায়ার লিস্ট, ব্যালেন্স, হিস্ট্রি। যদি আমার সাপ্লায়ারের সঙ্গে লেনদেন হয়, আজকে আমি সাপ্লায়ারের কাছে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে পারি না 10 লাখ টাকা 20 লাখ টাকা। এখন 10 লাখ টাকার প্রোডাক্ট পারচেস করলাম, আমি কি 10 লাখ টাকাই দিব? 15 লাখ দিতে পারি, 8 লাখ দিতে পারি। সেক্ষেত্রে তার সাথে আমার সবসময় একটা নেগেটিভ পজিটিভ একটা ব্যালেন্স থাকবে। কমন নেচার বা স্বাভাবিক নেচার কি হবে? সাপ্লায়ার সবসময় আমার কাছে টাকা পাবে নাকি? সাপ্লায়ারের কাছে যেহেতু আমি প্রোডাক্ট নেই, সে সবসময় আমার কাছে টাকা পাবে। আনকমন কখন হবে? যদি আমি সাপ্লায়ারের কাছে টাকা পাই। হ্যাঁ, 10 লাখ টাকার প্রোডাক্ট নিয়েছি, 15 লাখ দিয়ে রাখছি, অ্যাডভান্স টাকা দিয়ে রাখছি। এইটা ইরেগুলার একটা সিচুয়েশন, বাট এটা হইতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে এই টাইপের গুলা যখন আমার সিস্টেমটা অনেক বড় হয়ে যাবে, এই টাইপের এন্ট্রিগুলো আমি সাসপেক্টেড এন্ট্রি হিসেবে দিব, অথবা রেড কালার করে দিব রিপোর্টিংয়ে। কারণ যেটা ন্যাচারাল না, আমি সাপ্লায়ারের কাছে সবসময় দেনাদার থাকবো, তার কাছে আমি পাওনাদার হই কীভাবে? ঠিক আছে, যদি এটা পরের ব্যাপার। এখন প্রোডাক্ট যদি আমি সাপ্লায়ারের কাছে কিনি, তাহলে প্রোডাক্ট আমি বিক্রি করবো কার কাছে? কাস্টমারের কাছে। এখন যেহেতু আমার ই কমার্স বিজনেস, ইলেকট্রনিক বিজনেস, মানে অনলাইনে করি, তাহলে কাস্টমাররা আমার সাধারণত পরিচিত হবে না, দূরের কাস্টমার হবে। তাহলে কি কাস্টমারকে আমি বাকি দিব? দিতে পারি। আমার কর্পোরেট ক্লায়েন্ট হতে পারে। আপনারা জানেন আমি রকমারি থেকে বাকি কিনছি, মানে যেদিন ডেলিভারি দিতে আসছে আনফরচুনেটলি আমার কাছে টাকা নেই। আমি ভাবছি হয়তো ও আরেকদিন পরে আসবে, আমার অ্যাকাউন্টেও টাকা নেই। এখন আমি বলছি ঠিক আছে স্যার, আমি রেখে যাচ্ছি, আমি কালকে আবার আসবো। পরের দিন এসে টাকা নিয়ে গেছি, জাস্ট 6-7 বার কিনছি, এতেই। তাই আপনার কাস্টমার রিলেশনশিপ মেনটেন করতে গেলে আপনি মানে বাকি দিতেই হবে, অথবা লেনদেনের একটা অপূর্ণতা থাকবেই। কোনো ক্লায়েন্ট যদি ওভার পেমেন্ট করে দিয়ে দেয় ভুলে অথবা ইচ্ছাকৃতভাবে, তখন তো একটা লেনদেনের ইস্যু থাকে না? তাহলে আমি কাস্টমারও বলতেছি, কর্পোরেট কাস্টমার, আমি তাকে বিশেষ কুপন কোড দিয়ে রাখছি, বা তার ক্যাটাগরিটা হচ্ছে কর্পোরেট, তখন আমি তাকে বাকি দিব। চিন্তা করতে দোষ কি? না হলে পরে বাদ দিব না, ঠিক আছে? ওকে। এবং কাস্টমারেরও ব্যালেন্সটা চলে আসবে, এবং আর ম্যানেজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে? তাহলে প্রোডাক্ট আছে, কিনলাম, বিক্রি করলাম। আসলে কি কিনছে বিক্রি করছি? যার কাছে কিনবো তাকে শুধু এন্ট্রি করছি। তাহলে আমার প্রোডাক্টগুলো যখন আমি কিনবো, তখন আমার একটা পারচেস হবে, তাই না? হ্যাঁ, আর বিক্রি করার সময় আমার একটা সেল হবে। ওকে। প্রোডাক্ট আমার বিভিন্ন কারণে রিটার্ন হতে পারে, ড্যামেজ হতে পারে, তাই না? সেক্ষেত্রে একটা আমি পারচেস সেল এর সাথে দিব না, এটা ড্যামেজ রিকভারি এই টাইপের কিছু একটা থাকবে। আমি এখনো জানি না আসলে কি, আমি শুধু একটা আইডিয়া করতেছি। আলোচনা করলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এরপর ওই তো ড্যামেজ রিকভারি, রিপ্লেস, রিটার্ন, ওই রিকভারিতে সব হয়ে গেছে মনে করেন। আর কি থাকতে পারে? রিপোর্ট, ওই সবগুলোর সাথে রিপোর্ট থাকবে, রিপোর্ট আর আলাদা করে বলতেছি না। এমপ্লয়ি, এমপ্লয়ির একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এমপ্লয়িরা কতজনের সঙ্গে কন্ট্যাক্ট করতেছে, কিভাবে কি করতেছে, কোন প্রোডাক্ট ম্যানেজারের প্রোডাক্ট বেশি সেল হচ্ছে, সেই সেল অনুযায়ী তাদের স্যালারির সাথে কমিশন অ্যাড হবে, তাই না? তাহলে আমাকে এমপ্লয়িকেও অ্যাড করতে হবে। আপাতত এতটুকুই। এই ফিচারে আছেন কোনো জনাব, কোনো ফিচার অ্যাড করতে চাচ্ছেন? বলেন, নিশ্চিন্তে বলতে পারেন। আমি সেটা হয় নিব, না হয় নিব না, তাই না? কাউকে তার ফাঁসিতে ঝুলানো হবে না। যা মনে আছে বলেন। অফার, অফার কি? ডিসকাউন্ট কি? তাই কি? তো অফার না ডিসকাউন্ট কোনটা হবে? তাহলে যদি আমি একটা প্রোডাক্টের সাথে আরেকটা ফ্রি দেই, ওটা কি হবে? তাহলে এখন অফার না ডিসকাউন্ট কোনটা হবে? আমি এই পর্যন্ত আসতে চাচ্ছিলাম, এই যে চলে আসছে, দেখেন
আমি কিন্তু বলি নাই, আপনারা আলোচনা করে বের করে ফেলছেন। তো এইভাবে এখন যদি আলোচনা করেন 100টার মধ্যে 90টা ভুল হবে, 10টা কারেক্ট হইতে পারে। কোর্স শেষ হইতে হইতে 90টা কারেক্ট হবে, 10টা বড়জোর ভুল হবে। তাহলে এসেন্সটা আপনাদের আলোচনা করে আনতে হবে। অনেকে যে মুখটা এমন করে রাখছে মনে হয় ও লিপস্টিকের বদল আটা দিয়েছে ঠোঁটে, আর মুখ খুলতে পারতেছি না, এটা খুব খারাপ। সুপারগুলো আচ্ছা যাই হোক, তাহলে অফারটাকে আমরা বলি হচ্ছে প্রমোশন। প্রমোশনটা অনেকভাবে হইতে পারে। একটা প্রোডাক্টের সাথে আরেকটা ফ্রি, এই প্রোডাক্টটা 10টা কিনলে ওই প্রোডাক্টটা 2টা ফ্রি, ঠিক আছে। তারপর এই প্রোডাক্টে 5টা কিনলে ডিসকাউন্ট হবে 20%, এরকম বিভিন্নভাবে হইতে পারে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে আমাদেরকে এই ইস্যুটা সেন্ট্রালাইজ করতে হবে। প্রমোশন 1, প্রমোশন 2, প্রমোশন ক্যাটাগরি ওই এত টেবিলে আমি করতে পারবো না, ঠিক আছে। আপাতত প্রবলেমটা মাথায় দিলাম, সলিউশনটা আমি জানলে দিতাম, কিন্তু আপাতত এখন আমি জানি না, কিছুই জানি না। তাহলে আমি আর কোনো ফিচার অ্যাড করব, ভাবটা কি মানে করলে কর না করলে জাগা, মানে রিপোর্ট থাক, রিপোর্ট ওগুলোর সঙ্গে সাপ্লায়ারের রিপোর্ট সাপ্লায়ারের সাথে রিপোর্ট আর আলাদা করে উল্লেখ করতেছি না, কারণ আগে ডাটা এন্ট্রি করি, ফর্মগুলো বানাইতে পারি। কেউ যদি দয়া করে ডাটা এন্ট্রি দেয়, দোকানটা যদি চলে, তারপর না রিপোর্ট দেখবো, তাই না। এখন আমরা সবাই দোকানদার হয়ে যাই, আমরা টেবিলগুলা বা টেবুলার ফরম্যাটগুলো বের করার জন্য তাদের কাগজপত্র বের করি, ঠিক আছে। কাগজপত্র বের করতে গিয়ে কী করতে হবে কে জানে, বেশি বড় টেবিল হয়ে গেছে, আমার কেমন যেন লাগতেছে, অসহ্য দেখা যায়। হ্যাঁ, যারা দেখতে পারতেছে না পিছন থেকে, তারা যেন সামনে আগে আসে, কারণ কারো কম্পিউটারে আজকে কোনো কাজ নেই। ফার্স্ট অফ অল আমি প্রোডাক্ট পেজটা নিব, প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের কোড থাকবে। কেন প্রোডাক্টের কোড থাকবে? আপনার এই গেঞ্জিটাই ধরেন, এটা নীল কালার আছে, হলুদ কালার আছে, তাহলে প্রত্যেকটা কালারের জন্য, প্রত্যেকটা সাইজের জন্য ওটার একটা ইউনিক কোড হবে, যেই কোডটা দিয়ে ওই প্রোডাক্টটা আইডেন্টিফাই করা যাবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রোডাক্টের নেম দিলাম, কোড দিলাম, আর কোডটা ইউনিক হবে, প্রোডাক্টের নামটাও ইউনিক হবে। প্রত্যেকটা প্রোডাক্টের নামও আমরা ইউনিক দেওয়ার চেষ্টা করব, কারণ আপাতত বেশি ঝামেলা চাচ্ছি না, ঠিক আছে। ওকে, এই যে সলিউশনগুলো আপনি করবেন ক্লায়েন্টের সাথে যখন বসবেন, যখন এটা শুরু করবেন, তখন আপনাকে দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে বাউন্ডারি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। বলছিলাম এর আগে বাউন্ডারি এনভায়রনমেন্ট, ওইটা সংক্ষেপেই জাস্ট ছোট্ট দুইটা ডেফিনিশন। তো আমরা প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে গিয়ে কখনোই অ্যাকাউন্টিংয়ে যাব না, বোঝা গেছে ব্যাপারটা। কখনো এই সাইডে যাব না, এমপ্লয়ি দেখেই দৌড় দিয়ে এই সাইডে চলে যাবো, তা হবে না। আমাদের ফোকাস থাকতে হবে যে এটা একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার, যেটা ওয়েবের মাধ্যমে সেল হবে, আর ওই পার্সেস সেলের হিসাবটা এখানে মেনটেন হবে, এতটুকুই। আর এনভায়রনমেন্টটা ওয়েব বেস হবে। সেক্ষেত্রে প্রোডাক্টের নেম নিলাম, কোড নিলাম, প্রোডাক্টের একটা ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা একটু শর্ট ডিসক্রিপশন হবে, 500 ক্যারেক্টার অথবা 1000 ক্যারেক্টারের মধ্যে, ঠিক আছে। চাইলে বড় করা যেতে পারে। ডিসক্রিপশন যেহেতু রাখছি, গুগলে যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট সার্চ করে, সেই প্রোডাক্টটা যদি গুগল ধরে আনতে পারে, সেটা ট্যাগ দিয়ে সার্চ করবে এবং ডিসক্রিপশনটা এই ডিসক্রিপশনই দেখাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ট্যাগ রাখি, ব্যাপারটা আরও ভালো করে বোঝানোর জন্য আমরা মেটা ট্যাগ নামেই দিই, যেহেতু ওয়েব বেস অ্যাপ্লিকেশন। এনভায়রনমেন্ট আমি বলে দিছি ওয়েব বেস। এরপর কি আসে? ইউনিট, তারপরে আসে ব্র্যান্ড, তারপরে আসে সাইজ, তারপরে আসে কালার, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ক্যাটাগরি। কমন পড়ছে? এরপর এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের উপর একটা ভ্যাট থাকতে পারে, তাই না। তার আগে একটা লিস্ট প্রাইস থাকবে, যে এটা নর্মাল প্রাইসটা কত এবং ভ্যাট অ্যাপ্লাই হয়েছে কত, ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে ডিসকাউন্ট কত। একটা ব্যাপার মাথায় রাখবেন, ডিসকাউন্টটা কিন্তু এক এক টাইমে এক এক হতে পারে। ফেব্রুয়ারি মাস জুড়ে 20%, ফেব্রুয়ারি শেষ আর কোনো ডিসকাউন্ট নাই। আবার আপনার মে জুন জুলাই 3 মাস 5% ডিসকাউন্ট। এখন আপনি ওই ফেব্রুয়ারিতে 20% দিচ্ছেন, ওটা তো হারায় যাবে না। মে জুন জুলাইতে যদি আবার আপডেট করেন, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা দোকানদারই আমাকে বলছে যে ভাই এক এক সময় এক এক ডিসকাউন্ট থাকে, এবং আমি হিস্ট্রিটা চাই কোন সময় কোন ডিসকাউন্টটা চলছে, ঠিক আছে। আর কি আসে জানো? অরিজিনাল প্রাইসটা,
ভ্যাট ডিসকাউন্ট অ্যাপ্লাই করার পর প্রাইসটা কত আসে। আর কি আসে এই প্রোডাক্টটার উপর যেহেতু ওয়েব বেস, সেহেতু এই প্রোডাক্টটাতে অনেকে রেটিং দিবে 1 থেকে 5-এর মধ্যে অথবা 1 থেকে 10-এর মধ্যে। তাহলে রেটিং যেহেতু অনেকে দিবে, আমি এখানে লিখি রেটিংস, গ্রামাটিক্যালি কারেক্ট হোক আর না হোক আমার বোঝার দরকার। পরবর্তীতে এক্সট্রা দেখে আমার মনে করবো ও মা এটা তো মাল্টিপল, অনেকে এখানে রেটিং দিবে। তাহলে রেটিং দিলে রেটিং দিছে কে তাকে আমার আইডেন্টিফাই করতে হবে না? না হলে হবে কি, একটা ইউজার যদি লগ ইন না করে রেটিং দিতে পারে, তাহলে তো আজাইরা যেগুলো হাজার হাজার বার রেটিং দিয়ে চলে যাবে খামাখা, তাই না? তাহলে একটা ইউজার একবার রেটিং দিবে। তাহলে আমি এইখানে বলবো যে রেটিং ইউজার, কোন ইউজার রেটিংটা দিচ্ছে। এই প্রোডাক্টের উপর আমি একটা শর্ট রিভিউ লিখতে পারি না? প্রোডাক্টের উপর রিভিউ তো থাকে, যেটাকে আমরা ফেসবুকে কমেন্টস বলি। তাহলে এখানে আমি বলি রিভিউস, কারণ একাধিক ইউজার রিভিউ দিবে। এবং এখানে আমি নিচ্ছে রিভিউস ইউজার ক্লিয়ার করা। আর কি হইতে পারে এই রিলেটেড? এখনো প্রোডাক্টের লিস্টে নেই, আমি কই বেশিই নেই, বেচলে না শিপিং চার্জ। ওর ওটা মনে রাখেন, ওটা যদি বাদ দেয় তাহলে আপনি আমাকে ধরবেন ক্লাস শেষে। প্রোডাক্টটা লাইক করতে পারি না, তাহলে অনেকে লাইক করতে পারে, তাহলে এখানেও লাইকস, এবং কে লাইক করছে, লাইকস ইউজার। এখন বলবেন আমরা ওমা কি হলো, হ্যাঁ না এই প্রোডাক্টটা তো আমার স্পেসিফিক প্রোডাক্ট, এটা তো অন্য কারো প্রোডাক্ট না, আমার সিস্টেমের প্রোডাক্ট। এখন গুগল অ্যানালিটিক্স বের করলে আপনার আসলে সফটওয়্যারে আপনি রিপোর্ট হিসেবে প্রডিউস করতে পারতেছেন না। গুগলের ডাটা আসবে অন্য একটা ফরম্যাটে দিবে, এটা কিন্তু একটা থার্ড পার্টি ডাটা। হ্যাঁ তা দেয়, এটা থার্ড পার্টি ডাটা। এক্সেলে নামাই দিলে এটা আবার আমার ইম্পোর্ট করতে হবে, আবার প্রোডাক্টের সাথে অ্যাডজাস্ট করাইতে হবে। সে তো আমার প্রোডাক্টের আইডি জানে না, কোডটা জানে না, নেমটা জানে না, সে জাস্ট আমার ল্যান্ডিং পেজটা জানে। ঠিক আছে, আমি যদি ডাইনামিক্যালি প্রোডাক্ট প্রডিউস করি, পেজ প্রডিউস করি, তখন সে কিন্তু আমাকে ভুল রিপোর্ট দিবে। ঠিক আছে, তো আমি গুগল টুগল ভুলে যাই, আমি নিজে আমার সিস্টেমটা স্বয়ংসম্পন্ন করতে চাই এ টু জেড। ওকে, তারপরে গুগল অ্যানালিটিক্স ইউজ করবে কারা, যারা অডিট করতে আসবে। ও তো বলতেছে এই প্রোডাক্টে এত হিট করছে, দেখি তো এটার লিঙ্ক কি প্রডিউস হয়, তখন আপনি লিঙ্ক দিবেন, তখন সে অ্যানালিটিক্স ইউজ করবে, অথবা আপনার বলবে অ্যানালিটিক্সের গুগলের ডাটা দেন, তখন তারা ম্যাচ করবে। বুঝতে পারছি? আপাতত আমাকে সিস্টেমেটিক ওয়েতে সিস্টেমটা রান করতে হবে। কেউ যদি তো জেদ করেন ডিসলাইক দিব, তো লাইকের মতোই হবে, নামটা শুধু ডিসলাইক হবে, আমাকে হাজারে ওটা রাখার দরকার আছে। ওকে, আর কি আসে? না, রেটিং আলাদা, লাইক আলাদা। রেটিংটা হচ্ছে আমি 5-এর মধ্যে তাকে 2 পর্যন্ত লাইক করছি, মানে অত ভালো না, 4 পর্যন্ত ইয়ে করছি। আর লাইক মানে লাইক, জাস্ট লাইক দিয়ে রাখবো সে, ও এটা পছন্দের প্রোডাক্ট, তার মানে সে নেয় নেই, সে জাস্ট পছন্দ করছে। আর রেটিং কারা দিবে? যারা ইউজ করছে নিছে। তারপর বেশি খুশি হয়ে গেলে রিভিউ দিবে, অথবা বেশি অসন্তুষ্ট হলে রিভিউ দিয়ে দিবে। এই প্রোডাক্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ইমেজেস, একাধিক ইমেজ হবে, ইমেজেস। আর কিছু আসলে পরে আপডেট করা যাবে। হ্যাঁ, এক সময় হুট করে সব মনে পড়ে না, কারণ আমি তো আসলে কাজ করতে বসি নাই, এখানে একটু অভিনয় করতেছি, তাই না? অভিনয় তো মানুষ সবসময় অভিনয়ের উপরে থাকে, আর একটু ছোট করার অভিনয়। হ্যাঁ, এরপর এই প্রোডাক্টটা আমরা যাদের কাছে কিনবো, যেই সিকোয়েন্সে আমি ফিচারগুলো বের করছি ওই সিকোয়েন্সেই করি, তাহলে ঠিক থাকে ব্যাপারটা। সাপ্লায়ার দেখছেন, আমার কম্পিউটারে মনে হয় ঘুমাইতে চায়। সাপ্লায়ারের আমার নেম থাকবে। এখন ঘটনা হচ্ছে সাপ্লায়ার যদি হয় মকবুল এন্টারপ্রাইজ, তাহলে এখন কি আমি বলবো হ্যালো মকবুল এন্টারপ্রাইজ ভাই বলতেছেন? তাহলে এখানে সাপ্লায়ারের একটা নেম থাকবে, আর একটা কন্ট্যাক্ট পার্সন থাকবে। এটা কি, এটা আমি ওই দোকানদারের সঙ্গে কথা বলে বুঝছি, কারণ তার কাগজপত্রের সাপ্লায়ারদের লিস্ট আছে। আর এই তো কোম্পানি, আমি কি বলবো কোম্পানি ভাই সালাম আলাইকুম, এটা বলা যাবে না। তাহলে কোম্পানির কোনো একটা লোক থাকবে, এই লোকটা 2 দিন পর চেঞ্জ হবে, তাই না? তাহলে আমি কন্ট্যাক্ট পার্সনের নেমটা রাখবো এবং কন্ট্যাক্টটা রাখবো। বুঝতে পারছি সবাই ব্যাপারটা? এবং এটা যে আমরা ইউজারের কাছে পাবো, যার জন্য ডেভেলপ করতেছি, সেটাও বুঝতে পারতেছি কি? ওকে, তারপর আমি তার ইমেলটা রাখবো, তারপর ওই কোম্পানির নেমটা তো ওই যে নেমটাই, সাপ্লায়ার নেমটাই, আর কন্ট্যাক্ট পার্সনটা হচ্ছে মানুষের নেম। এখন যদি মানুষই সাপ্লায়ার হয়
তাহলে নেমে তার নামটা যাবে, কন্ট্যাক্ট পারসন ফাঁকা থাকবে, অথবা তার নামটাই এন্ট্রি থাকবে, সমস্যার কিছু নাই। অ্যাড্রেস, সিটি, ওয়াল্লা সিটি। ল্যাপটপটা নিয়ে কয়েকদিন খুব চাপা মারছি তো এখনো উল্টাপাল্টা করতেছি, মনে হয় চেঞ্জ করার সময় আসছে। আর হচ্ছে ব্যালেন্স, ব্যালেন্সের ব্যাপারটা কিভাবে কি হবে না হবে আমি জানি না, বাট ব্যালেন্স বলে কিছু একটা থাকবে, কোনো কিছু একটা থাকবে, আমি সেটা টুকে নিলাম, এবং ব্যালেন্সটা সে কিভাবে মেনটেন করে তার লেজার বইয়ের একটা ফটোকপি নিয়ে নিলাম। লেজার বই কি? খতিয়ান। লেজার বই যে লাল লাল বইগুলো আছে না, চিকন চিকন, এই লেজার বইয়ে লেখা থাকে ওই মাল বাবদ এত টাকা জমা, তাই না, তারপরে হচ্ছে পেমেন্ট বাবদ এত টাকা উত্তোলন, এরকম কিছু লেখা থাকে, এবং প্রত্যেকটা লেনদেনের সাথেই ব্যালেন্সটা অ্যাডজাস্ট করে রাখে, কারণ না হলে পরবর্তীতে 1000-2000 টাকা টানতে হবে এবং ভুল করার চান্স আছে। প্রতিদিনকার ব্যালেন্সটা হিসেব করে রাখলে এক এক সময় এক এক ব্যালেন্স হয়। এখন আমি এখানে কি করব আমি বুঝতে পারতেছি না, আমার গলা শুকায় যাচ্ছে ভয়ে। তাহলে সাপ্লায়ার যদি আমি ম্যানেজ করি, ঠিক একইভাবে আমি কাস্টমার ম্যানেজ করব, তবে আমার সাপ্লায়ারের কিছু হিস্ট্রিক্যাল ব্যাপার কিছু থাকবে। এটা একটা ভালো ব্যাপার, সাপ্লায়ারটা কোন ধরনের প্রোডাক্ট সাপ্লাই দেয়। একটা সাপ্লায়ার অনেক ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে, এক ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিতে পারে, তো সেটা যাবো কিনা আপাতত আমি বুঝতে পারতেছি না, তবে পয়েন্টটা একটা গুড পয়েন্ট নাকি। এখন সাপ্লায়ারের কিছু সিকিউরিটি ইনফো রাখি, সেটা হচ্ছে ক্রিয়েট ডেট টাইম। কোন সাপ্লায়ার, তাহলে পরবর্তীতে বের করা যাবে আমার সবচেয়ে পুরোনো সাপ্লায়ার কি, সবচেয়ে নতুন সাপ্লায়ার কি, তাই না। 2000 সালে আমার কোন কোন সাপ্লায়ার, আমি মানে কোন কোন সাপ্লায়ার আমার 2000 সালে আসছে, বোঝা যাবে ব্যাপারটা। এবং ক্রিয়েট আইপি, কোন আইপি অ্যাড্রেস থেকে কাকে ক্রিয়েট করা হয়েছে, এবং ইউজার, ক্রিয়েট এমপ্লয়ি, ইউজার তো না কোনোভাবেই, ইউজার না, ক্রিয়েট এমপ্লয়ি। ক্রিয়েট এমপ্লয়ি আর রাখার দরকার নাই, এটাকে কোন এমপ্লয়ি এইটাকে ক্রিয়েট করছে তারটাও আমি রাখবো, কারণ তার ডাটা যদি ভুল দেয় বা কোনোভাবে দেয়, ফার্স্ট কীভাবে আসলো, আমার প্রত্যেকটা লগ থাকতে হবে। এই ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আমার সাপ্লায়ারের মতো কিছু একটা আসবে কাস্টমার। কাস্টমারও আমার কোম্পানি হইতে পারে, সরাসরি হিমানো হইতে পারে, তাই না। তাহলে কাস্টমারের সব সেম সেম থাকবে, আপাতত আমি মনে করছি সেম সেম থাকবে, এবং কাস্টমারের সাথে আমার ব্যালেন্স রিলেটেড ইস্যু থাকবে। পার্থক্য এই, সাপ্লায়ার আমার কাছে সবসময় পাবে আর আমি সবসময় কাস্টমারের কাছে পাবো। এই জন্য অ্যাকাউন্টিংয়ের ভাষায় কাস্টমারদেরকে বলা হয় সানড্রে ডেটর্স, যার কাছে আমার সবসময় ডেবিট থাকবে, আর সাপ্লায়ারকে বলা হয় সানড্রে SUNDRY, সানড্রে ক্রেডিটর্স, CRE, তারপর হচ্ছে ক্রেডিটর্স, আমি উচ্চারণ করতে পারতেছি না, যাই হোক এটা আমার দুর্বলতা, বোঝা গেছে। এগুলো লিখে রাখা লাগবে না, কিচ্ছু লিখে রাখা লাগবে না, যদি কখনো এটা আপনার মনে হয়, মনে না করে আপনি ফোন দিয়ে বলবেন, সমস্যার কিছু নেই, ঠিক আছে। কারণ আমি এখানে অনেক কিছু চিনি, কিছু একটা ওর মাথায় আসলো আমাকে মেসেজ দিয়ে রাখে, আমি সাথে সাথে অ্যান্সার দিই, অথবা 2 ঘন্টা পরে অ্যান্সার দিই, সমস্যা নেই, আমার তো এইভাবেই চলতে হচ্ছে, বংশ এটা আমার জন্য খুব ভালো লাগে, যে আমি যাকে শেখাচ্ছি সে আমার সাথে যোগাযোগ রক্ষা করতেছে, ঠিক আছে। কাস্টমারকে কোন এমপ্লয়ি ক্রিয়েট করছে সেটাও থাকবে, কারণ কাস্টমার একটা আসলো, তাকে এন্ট্রি দেওয়া হলো, কোন এমপ্লয়ি এন্ট্রি দিছে এটা থাকবে, বোঝা গেছে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস রাখার প্রয়োজনীয়তা আছে কিনা এটা একটা ভালো কোশ্চেন। আবার যেহেতু ওয়েব বেস সিস্টেম, আবার এমপ্লয়িরা সরানো ছিটানো আকারে থাকতে পারে বিভিন্ন জায়গায়, তাই না। এই যে দেখেন বিদেশি ই কমার্স গুলো যে চলতেছে, ইবে, অ্যামাজন, এদের কাস্টমার কেয়ার কোথায় কোথায় কোন অফিসে আছে, ম্যাক্সিমাম ইন্ডিয়াতে, ঠিক আছে। আমেরিকান যত কোম্পানি আছে, কিছু কোম্পানি আছে আমরা তো অনলাইনে অর্ডার করি দেখে দেখে, কিছু কোম্পানি আছে ফোন কল রিসিভ করে প্রোডাক্ট অর্ডার নেয়, অনেকক্ষণ কথা বলে, ডিসক্রিপশন দেয়, মুখে মুখে বলে, সুন্দর করে বলে বলে প্রোডাক্টের অর্ডার নেয়, জানেন এটা। এগুলো ম্যাক্সিমাম কোম্পানির এই যে কল সেন্টারগুলো ইন্ডিয়াতে। যদি আমরা অনলাইনে কেউ অনেকে আছে যে অনলাইনে যদি আপনার ই কমার্স একটা হয় তখন তো সে নিজেই ক্রিয়েট করে তার অ্যাকাউন্টটা অনেক ই কমার্স সাইটে, সেই ক্ষেত্রে তো এমপ্লয়ি দরকার নেই। হ্যাঁ, যদি অনলাইনে হয় কাস্টমার আমার সাইটে রেজিস্ট্রেশন করবে, তখন আমার এমপ্লয়ি দরকার নাই, তখন একটা এমপ্লয়ি বসবে নো এমপ্লয়ি, তাহলে আমি ট্রেস করতে পারবো যে অনলাইনে সরাসরি রেজিস্ট্রেশন করছে কারা, নো এমপ্লয়ি অথবা ডিফল্ট এমপ্লয়ি অথবা না, ট্রেস করতে পারবো। ভাইয়া কি যেন বলতেছিলেন এখানে?
স্যার এখানে অ্যাকসেপ্ট অর রিজেক্টেড কিছু একটা থাকে কাস্টমারকে ভেরিফাই করা হবে। একটা কাস্টমার খুব জ্বালাইতে আছে, বেশি অর্ডার দিলে ওকে ব্লক করে দিবি। না স্যার ওইরকম না স্যার, আমি চাচ্ছি যে রেজিস্ট্রেশন করলে অ্যাপ্রুভ করার একটা option ও থাকে। আচ্ছা আচ্ছা। ওইখানে কি অ্যাপ্রুভ যেহেতু কাস্টমার কিনতে পারবে, তাহলে এই কাস্টমার অ্যাপ্রুভড কিনা, রেজিস্ট্রেশন কবে করছে বা ক্রিয়েট কবে হয়েছে, তো ক্রিয়েট ডেটে আছে, ক্রিয়েট আইপিতে আছেই। অ্যাপ্রুভড কিনা হোয়াট ট্রু ফলস হবে, আমি আপাতত দিয়ে রাখলাম। এবং অ্যাপ্রুভড হলে অ্যাপ্রুভ ডেট। আর একটা হচ্ছে অ্যাপ্রুভ বাই এই যে ছেলেটা ভালো একটা পয়েন্ট বের করলো, এটা তো আমার জীবনে মাথায় আসতো না, আমার এত বুদ্ধিই নেই। অ্যাপ্রুভ বাই মানে এটা একটা এমপ্লয়ি হবে, তাই না? আসলে এমপ্লয়ি হবে না, সে যদি ইমেল ভেরিফিকেশন করে তাহলে ওইভাবে অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, তাহলে আমার অ্যাপ্রুভ করার নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হবে, আমি আর আলাদা ট্রেস করতে চাচ্ছি না। ওকে, এবং এই কাস্টমারটা বলবো, এবং এই কাস্টমারটা ব্লক থাকতে পারে, ব্লক ফ্রম, ব্লক টু, ব্লক বাই রিমার্কস, কেন ব্লক হয়েছে এটাও রাখি। ফিচারগুলা তাহলে সুন্দর করে ডিসকাস করা যাবে, ডাটাবেসটা কীভাবে হয় আমি কি জানি, আপাতত এখানে লিখি সব গ্যাদার করে একসাথে, ঠিক আছে? হ্যাঁ, এখন যেহেতু কাস্টমাররাও অনলাইনে ইউজ করবে, এমপ্লয়িরাও অনলাইনে ইউজ করবে, তাই না? তাহলে কাস্টমারদেরকে আমি ইউজার বলতে পারি না, আর এমপ্লয়িদেরকে অ্যাডমিন টাইপের ইউজার বলতে পারি, এক্সিকিউটিভ ইউজার বা আমার নিজস্ব ইউজার। তাহলে আমি কাস্টমার কথাটা শুনতেও কেমন শোনায়, আমরা আইটিতে জব করব, সুন্দর করে ইউজার লিখি। হ্যাঁ, তাহলে এইখানে চলে আসে ইউজারের টাইপটা কি। তাহলে যেহেতু ইউজারের টাইপটাও আমরা লিখে দিই। এটা কিন্তু ক্লায়েন্টের সাথে না, আমরা নিজস্ব এনভায়রনমেন্টে আলোচনা করে এই জিনিসগুলো বের করলাম। ক্লায়েন্ট তো আর এগুলো জানে না, সে তো আইটিতে এক্সপার্ট না, হইলে তো আমার পেটে লাগতেই, সে নিজে নিজে বানাইতো, আমাকে ডাকতোই না। এবার যেহেতু ইউজারের টাইপ আছে, অনলাইন আছে, একটা পাসওয়ার্ডও রেখে দিই, এবং ইমেলটা দিয়েই তার ইউজার নেম হবে এবং পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করবে। এবং যেহেতু সে লগ ইন করবে, প্রতিদিন সে কতবার লগ ইন করছে সেটার জন্য আমি আর একটা কিছু রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে লগ ইন ভালো আগাচ্ছে। সাপ্লায়ারকে আমি আর এইটার মধ্যে টানতেছি না, না সাপ্লায়ারকে এটার মধ্যে টানতেছি না, ওরা কোম্পানি। সাপ্লায়ারকে আমি আলাদা অ্যাক্সেস দিব, supplier.mysuite.ecommerce.com, ঠিক আছে? তো সেখানে সাপ্লায়ার ঢুকে সে লগ ইন করে তার ব্যালেন্স ড্যাশবোর্ড সব দেখতে পারবে। ওকে, এরপর আসে হচ্ছে এমপ্লয়ি, তো ইউজারেই ঢুকে গেছে, বুদ্ধি করে দিয়ে দিছি। এবার আসে হচ্ছে সেল, সেলের আগে আসে পারচেস। হ্যাঁ, আমি জানি কেউ কেউ আপত্তি করবে। পারচেসের শুরুতে আসে একটা নাম্বার, একটা ইউনিক নাম্বার জেনারেট হবে, ঠিক আছে? নাম্বারটা এমন নিতে পারবে PRC _ 16 সাল 16 _ 10 মাস চলতেছে 10, অথবা OCT, তারপরে 1 2 3 4 যা আসে এরকম কিছু একটা জেনারেট করা যেতে পারে। নাম্বারের পরে ডেট এবং টাইমটা এখানে ইম্পর্টেন্ট, কোন ডেটে কোন টাইমে নিছে, ঠিক আছে? টাইমটা খুবই ইম্পর্টেন্ট। তারপর আসে হচ্ছে কোন ইউজার নিছে, কোন ইউজার নিছে, কারণ কাস্টমারকে আমি ইউজার বলতেছি। সাব্বাস সাব্বাস, থ্যাংক ইউ, এটা আমার ভুল ছিল। সাপ্লায়ার, তাই না? লায়ার আছে এর মধ্যে। নাম্বার, ডেট, টাইম, সাপ্লায়ার, এবং কোন এমপ্লয়ি কিনলো, কোনো একটা এমপ্লয়ি লগ ইন করে কিনছে। এখন যেভাবেই কিনুক, এমপ্লয়ির তো একটা রেফারেন্স থাকতেই হবে। তারপর পারচেস কি আমি একটা প্রোডাক্ট করবো না একাধিক প্রোডাক্ট করবো, এই জন্য এখানে বহু বচনে লিখে দিই প্রোডাক্টস। তাহলে কোন প্রোডাক্টস, কত কোয়ান্টিটিস কিনলাম এবং কত রেটসে, যদিও এটা গ্রামাটিক্যালি ঠিক না, বাট আমরা বোঝার জন্য করতেছি। কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি কত রেটে কিনলাম, কেনার পরে ওই প্রোডাক্টে আমার ভ্যাট কত পড়লো, এবং ওই প্রোডাক্টে আমার ডিসকাউন্ট, স্পেসিফিক ডিসকাউন্ট থাকতে পারে, কত পড়লো। তারপর ওই প্রোডাক্টের সাব টোটাল কত আসলো। তো সাব টোটালটা এইভাবে লিখি, ঠিক আছে ব্যাপারটা? তাহলে সব প্রোডাক্ট যখন আমার কেনা হয়ে যাবে, সব প্রোডাক্টের একটা টোটাল হবে না, টোটালটার উপর একটা কনজিউমার ভ্যাট বা সাপ্লায়ার ভ্যাট কিছু একটা বসবে টোটালটার উপর, এবং টোটালটার উপর একটা রাউন্ড ফিগারের ডিসকাউন্ট চলতে পারে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টে আর একটা হচ্ছে টোটালে।
একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটা, একটা হচ্ছে টোটাল। ওকে, কিন্তু আবার তারপরে এবার আমার প্রাইসটা রিভিউ হবে গ্র্যান্ড টোটাল। না না, ওইটা আর দিচ্ছি না, কারণ প্রাইস তো ফিক্সড হয়ে আসছে, পারচেস করছি, প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে না, সেই প্রাইস অনুযায়ী বসে যাবে, আর লাভ লসের হিসাব বের করা যাবে, অসুবিধা নেই। আমার জানা মতো নোয়াখালীরা সব জায়গায় আগে লাভ লস। তাই এটা না, সত্যি কথা বলতে কি, ক্লাসে আইডেন্টিফাই করা যায় কিছু কোশ্চেনে, কারণ আমি কিন্তু ক্লাসে শুরু থেকে বলছিলাম, আপনি হয়তো সেভেন কি ছিলেন না, যে নোয়াখালী কেউ থাকলে এই কোশ্চেনটা করবে এবং করে। হ্যাঁ, কারণ ওই যে কথায় আছে যে একজন বলতেছে যে একটা গাছ আছে, এক পাশে সমুদ্র আর এক পাশে হচ্ছে জঙ্গল, যদি গাছের পাতা কোনো পাতা পড়ে যায় জঙ্গলে তাহলে এটা বাঘ হয়ে যায়, আর যদি সমুদ্রে পড়ে তাহলে এটা কুমির হয়ে যায়। এই সময় একজন চিল্লে উঠছে যদি মাঝামাঝি পড়ে, তো এই যে বলছিলাম নোয়াখালী থাকতে নেই ক্লাসে, তো ওইটা হয় নোয়াখালী, বুঝছেন? যাক, এটা জাস্ট ফান। হ্যাঁ, হয় কি পৃথিবীর সব জেলাতে নোয়াখালী আছে, চাঁদের দেশেও নাকি নীল আর্মস্ট্রং গিয়ে নোয়াখালীকে পাইছে, যে বইটা ওই বইটা নোয়াখালী। সিঙ্গারা বেচতেছে। হ্যাঁ, চাঁদের যে বইটা ওই বইটাও নোয়াখালী। আচ্ছা, এবার দুষ্টামি থাক, আসি এখানে আমার আপাতত আর কিছু আসে, আমি আনবো না কিন্তু আসে ফিনান্সিয়াল ইনফো। এই যে সাপ্লাইয়ের এগেনস্টে সে আমাকে কি চালান নাম্বার দিছে না একটা, অথবা একটা ইনভয়েস নাম্বার দিছে, অথবা একটা বিলের কপি দিছে, সেই রেফারেন্সটা আমি দিব। তারপর আমি তাকে কিভাবে পেমেন্ট দিছি, আমি তাকে একটা চেক দিলাম আর কিছু ক্যাশ দিলাম, তাহলে চেকে কত, ক্যাশে কত, চেকটা ইনক্যাশ হবে কবে, সেদিন যদি বাই চান্স কোনো প্রবলেম হয়, ইনক্যাশ না হয়, তাহলে তাকে অন্যভাবে পেমেন্ট দিতে হবে, এইটার আবার হিস্ট্রি ট্রেস হবে। ঠিক আছে ব্যাপারটা? ওই দিকে আর চাচ্ছি না, ওই যে বাউন্ডারি এটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার না, চেক ম্যানেজমেন্ট সফটওয়্যার না, অর্থাৎ ওই বাউন্ডারিতে আমি যাচ্ছি না, আমি শুধু এই প্রাইস ট্রাইসে আপাতত থাকতেছি। এখন এখান থেকে ব্যালেন্স কি হবে না হবে আমি জানি না, নাকি জানি না। পার্সেস হলে সরি, পার্সেসের সাথে সাথে একটা সেল চলে আসে, তাই না? তাহলে ওইটাই কপি করি, ওইটাকে সেল করে দিই। সাপ্লাইয়ের জায়গায় কি হবে ভাইয়া? ইউজার। পার্সেসে কোনো ঝামেলা নাই, কিন্তু সেলে আবার ঝামেলা আছে। সেলে কি ঝামেলা? ইউজার যখন অর্ডার সাবমিট করবে, জাস্ট অর্ডার, তার মানে তারপরে প্রোগ্রেস, ডেলিভার্ড, এটার স্ট্যাটাস হবে। তাহলে এই যে এমপ্লয়ির পরে পরেই এই সেলটার কি অবস্থা, এটাকে আমি বলি স্ট্যাটাস। একটা এস বসাই দিলাম এক্সট্রা, কারণ স্ট্যাটাসটা মাল্টিপল হবে, এক এক দিন এক এক স্ট্যাটাস হবে। তাহলে এটার স্ট্যাটাস কি সেটা আমি এখানে বসাই দিলাম। আপাতত আর তেমন কিছু করণীয় নাই। সাব্বাস, ডেলিভারি অ্যাড্রেস, সে যদি গিফট করে ওকে, তার ওর ঠিকানা লাগবে। তাহলে ডেলিভারি অ্যাড্রেস, ঠিক আছে, তারপর ডেলিভারি সিটি, শিপিং চার্জ, তাহলে ডেলিভারি চার্জ। অ্যাড্রেসের মধ্যে যদি সিটি রেখে আমি ট্রেস করতে পারবো না যে ময়মনসিংহ থেকে কয়টা অর্ডার করছি, ময়মনসিংহে ডেলিভারি কয়টা দিতে হবে, কারণ ওটা একটা ডাটা, টোটালটা মিলে একটা ড্রামের ভিতর। আর যদি সিটি কান্ট্রি আলাদা করে রাখি, তাহলে কোথায় কোন সিটিতে কতগুলো অর্ডার করছে, কোথায় কতগুলো ডেলিভারি করতে হবে সেইটা আবার। এখন বড় গাড়ি যায় হচ্ছে বগুড়া পর্যন্ত, কিন্তু বাই চান্স আজকে আমার অর্ডার করছে লক্ষ্মীপুর থেকে বেশি, আরে বগুড়া তো আসছে, আশ্চর্য ব্যাপার, আসা লক্ষ্মীপুর না, যা এদিকে সিলেট। তাহলে আমার বগুড়াতে বড় গাড়ি না পাঠায় ছোট গাড়ি পাঠাই, আর বড় গাড়িটা আমি সিলেটে পাঠাই, তাই না ব্যাপারটা? ওকে, সেক্ষেত্রে ওটা তো স্ট্যাটাসেই হবে আপু। হুম, হ্যাঁ, সিগনেচার থাকবে হার্ড কপিতে, ঠিক আছে, সেটা হার্ড কপি থাকবে, এখানে শুধু থাকবে ডেলিভার। যে কেউ ডেলিভার্ড এন্ট্রি দিছে মানে সে রেসপন্সিবল, ওইটা কপি ঠিকঠাক ভেরিফিকেশন করে সে দিছে। আর কিছু তুই আর কত চালাবি? রিকোয়ার্ড ডেট, এখন সে বলছে আমি সাধারণত একদিন, 2 দিন, 24 ঘন্টা, 48 ঘন্টার মধ্যে দিয়ে দিই, কিন্তু সে বলছে আমার 7 দিন পরে দরকার, সেক্ষেত্রে রিকোয়ার্ড ডেটটা ইম্পর্টেন্ট, তাই না? আর হচ্ছে এখানে ডেলিভারির সাথে একটা ডেট থাকবে, মানে কোন ডেটে অ্যাকচুয়ালি আমি ডেলিভারি করছি। আর একটা ঘটনা থাকবে,
সেটা হচ্ছে পেমেন্ট মেথড, কোন মেথডে সে পেমেন্ট করছে। এখন বানান ঠিক আছে, থাকলে থাকবে, না থাকলে নেই। সে দুইটা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারে, তাহলে ডেলি পেমেন্ট মেথডটা মাল্টিপল হতে পারে, তাই না? ক্যাশ অন ডেলিভারি হতে পারে, অনেক কিছু হতে পারে, এটা ডাইনামিক হবে। আপাতত একটু ক্লিকে রাখলাম গরিব মানুষ। আর কি আসে? মেলায় যাই রে, একটু এদিক ওদিক করি, কি আর করা, অ্যাডজাস্ট করতে হবে। ওকে, হয়ে গেল পার্সেস সেল। আর কি কোনো ইস্যু? এই প্রোডাক্টে যদি কোনো প্রমোশন থাকে, ওই যে একজন প্রমোশন বলছিল, ওয়ারেন্টি রাখবো? ভালো কথা বলিছে, থাম। ওয়ারেন্টি যদি থাকে তাহলে কি যেন একটা মনে পড়লো, সেগুলো পরে। রিটার্ন রিপ্লেসমেন্ট আর যাচ্ছি না, রিটার্ন আছে, রিপ্লেসমেন্ট আছে, দেখি ওটা পরে। হ্যাঁ, কি করা যায়? এরকম কি হতে পারে না যে আমার 200 প্রোডাক্ট বাট আমার স্টোরে আছে যে 150 কাস্টমার চাচ্ছে 200 বাট মানে আমার কাছে অ্যাভেলেবেল নাই। হ্যাঁ, সেটা তখন কি করতে পারবে? অর্ডার দিতে পারবে না, রিকুইজিশন দিতে পারবে। অর্ডারের মতো আমি একটা রিকুইজিশন দিতে পারি, তখন সে রিকুইজিশন রিকোয়েস্ট করবে, তখন কোনো এমপ্লয়ি কল করবে, ওটা আলাদা হ্যান্ডেল হবে। কারণ আমার যেটা ক্যাপাসিটি তার বাইরে যদি কেউ অর্ডার করে, সেটা রিকুইজিশন প্রসেসে যাবে, আলাদা চাহিদা দিবে। ঠিক আছে? ওকে, এগুলো জাস্ট ব্যাখ্যা, এটা এইভাবে সলিউশন নাও হইতে পারে। আপনার যেই কোম্পানির জন্য কাজ করতেছেন সে বলতে পারে না, চাহিদা দিলে আমি প্রোডাক্টের স্টক বাড়ায় তাকে মেসেজ দিই, যেটাই হয় এর মধ্যেই ম্যানেজ হবে। কিন্তু আপাতত আমরা বেসিক ব্যাপারটা ম্যানেজ করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডাটাবেস কীভাবে বানায়, মানে এখন পর্যন্ত আমরা সব ক্লিয়ার করছি এবং সবাই অংশগ্রহণ করছি, ব্যাপারটা খুব ভালোভাবে আগাচ্ছে। যদি ওই কোনাটা কেমন যেন হয়ে গেছে। লাইট অফ করে না, ওইদিকে ওদের মন খারাপ, তো ওই জন্য ওইদিকে অন্ধকার হয়ে গেছে। একটা কি যেন মনে করলাম, ওটা ইম্পর্টেন্ট ছিল না, সিরিয়াল নাম্বার। যদি ওয়ারেন্টি দেন তাহলে একটা সিরিয়াল নাম্বার থাকবে না প্রোডাক্টের? এখন অনেকে বলবেন মডেল আসবে, এই আসবে, ওই আসবে, থাক, হয়েছে, অনেক হয়েছে, ঠিক আছে? তাই কি কি জানি, আপনার কাছে মোবাইল আছে? মোবাইল কেনার সময় এখানে একটা সিরিয়াল ছিল, একই মডেলের হাজার হাজার মোবাইলের সিরিয়াল নাম্বার কয়টা? হাজার হাজার হাজারটাই, প্রত্যেকটা আলাদা, ঠিক আছে? তাহলে মডেল হচ্ছে যে হচ্ছে আপনার NF2 মডেল নাম্বার, আর সিরিয়াল নাম্বার হচ্ছে NF2 যতগুলো প্রডিউস হয়েছে প্রত্যেকটা আলাদা একটা ইউনিট সিরিয়াল নাম্বার। ওয়ারেন্টি আর সিরিয়াল আলাদা। ওয়ারেন্টিতে সিরিয়ালের কথা মনে পড়ছে, ঠিক আছে? ওয়ারেন্টিতে সিরিয়ালের কথা মনে পড়ছে। ওকে, এবার আসি। এবার এটা যা হবার হয়েছে আমরা আর না বাড়াই, ঠিক আছে? আমরা তো আর সিরিয়াসলি এটা ডেভেলপ করতেছি না, আর এটার জন্য কেউ টাকাও দিচ্ছে না, কি দরকার? কেউ কি বিরক্ত হইল? আচ্ছা, এটা আমি কপি করতে পারতেছি না কেন? আচ্ছা, হ্যাঁ, কপি। আমরা জাস্ট পরের পেজে যাব, পরের পেজে যাব। কারা যেন নিজেদের গল্প করতেছে সেইভাবে হাসতে হাসতে। তাহলে হ্যাঁ, দেখেন এখানে আমরা নর্মালাইজেশন করতে গেলে ফার্স্ট নর্মাল ফর্ম এইভাবেও বলে। এইখানে বলছে ডিফাইন পিকে, আমি পুরোটা লিখলাম না, কষ্ট লাগে, অ্যান্ড এফকে, প্রাইমারি কি অ্যান্ড ফরেন কি। এখন প্রাইমারি কি প্রোডাক্টে কোডকে করা যায়, কিন্তু কোড যদি প্রাইমারি কি করি, কোড অ্যাভারেজে 10 ক্যারেক্টার নিবে, 20 বাইট, তাহলে প্রোডাক্ট না হয় 5000, কিন্তু 10 বছরে 5 কোটি বার সেল হতে পারে। তাহলে 5 কোটি বার যদি পার্সেসে এবং সেলে যদি 5 কোটি বার ওই 20 বাইট করে নেয়, কোথায়? এই যে প্রোডাক্টের আইডিতে, তাহলে অনেক বেশি জায়গা নেবে না? তাহলে কোডের যোগ্যতা থাকা সত্ত্বেও একে আমি প্রাইমারি কি করতে পারতেছি না, কারণ কোড ওইদিকে গিয়ে রেফারেন্স দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাহলে এটা আমি মনে রাখি, কোডের যোগ্যতা ছিল
নামেরও যোগ্যতা ছিল, তারপরও আমি এখানে একটা এক্সট্রা আইডি নিয়ে রাখছি, কারণ আইডিটা 1 2 3 4 হবে, 4 বাইট নেবে, এটা ওইদিকে আমার অনেক স্পেস কনজিউম হবে। এবার প্রোডাক্টে আসি, দেখি অন্য কিছু নাই ফরেন কি করার মতো, মানে কোনো টেবিল ফরম্যাটে কিছু নাই, আসলেই নাই, আছে কই? ওই ব্র্যান্ড কি আলাদা টেবিল আছে? আপাতত আমি চোখে যা দেখতেছি সেটাতেই প্রাইমারি কি আর ফরেন কি করবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতেছি ইউজার নামে আমার একটা টেবিল আছে, তাহলে আমি রেটিং ইউজার আইডি করে দেই, রিভিউ ইউজার আইডি করে দিই, লাইক ইউজার আইডি করে দিই। এবার আমি সেল টেবিলে আসি, নাম্বার সেল টেবিলে আমার একটা আইডি লাগবে, তাই না? নাম্বারেরও যোগ্যতা আছে, কিন্তু নাম্বার তো একটা জঘন্য নাম্বার হবে, 12 ডিজিটের অথবা 12 ক্যারেক্টারের, অথবা এটাকে প্রাইমারি কি করা যাবে না। এখানে ইউজার আইডি, কোন ইউজার অর্ডার করছে, এবং এমপ্লয়ি আইডি, সেলে এমপ্লয়ি আইডি হবে না, থ্যাংক ইউ, এটা আমার তখন ভুল হয়েছে, হ্যাঁ, এবং ভুলটা কারেক্ট করে আসি। এখানে এমপ্লয়ি হবে না, সেলে আবার কিসের এমপ্লয়ি, ও তো নিজে অনলাইন থেকে অর্ডার দিছে। তারপরে স্ট্যাটাস, হ্যাঁ, প্রোডাক্ট নামে টেবিল আছে, প্রোডাক্টস আইডি মনে রাখেন, এস আছে একটা মাঝখানে, ঝামেলা। কেন আলাদা করব? সিটি নামে কোনো টেবিল আছে? এখন আমার যেগুলো টেবিল আছে এগুলোর মধ্যে আমি প্রাইমারি কি ফরেন কি ডিফাইন করব, দৃশ্যমান রিলেশনশিপ বিল্ড করব। স্যার স্যার তাহলে তো এখানে রেটিং ইউজার আইডি এখানে তো এটার জন্য তো কোনো এই যে ইউজার টেবিল আছে না, আর সিরিয়াল নাম্বার কি হয়েছে? হ্যাঁ, সিরিয়াল নাম্বার, কোড, নেম প্রত্যেকেরই যোগ্যতা ছিল প্রাইমারি কি হওয়ার, কিন্তু এরা ভার ক্যারেক্টার অনেক বড় হবে, তাই না? ক্যারেক্টার হবে অনেক বড় হবে, যার কারণে এগুলো দিয়ে আমি বাইরে রেফারেন্স দিতে পারবো না, আমার জায়গা বাড়বে আর বাড়বেই। এই কারণে ওদেরকে আমি পরবর্তীতে হয়তো ইউনিক করব না কি করব দেখা যাবে, কিন্তু আমি এক্সট্রা আইডি নিয়ে সেটাকেই প্রাইমারি কি করব, ওদেরকে করব না। পাক্কা? ওকে, এবার কোথায় যারা ছিলাম আমাকে ভুলাই দিছে সব। ইউজারে ছিলাম, কন্ট্যাক্ট পারসন, কন্ট্যাক্ট, ইমেল, পাসওয়ার্ড, টাইপ। ও, ইউজার একটা আইডি দিতে হবে, এই যে দেখছেন আপনারা আমাকে হেল্প করতেছেন, নাহলে তো আমি এটা ভুল করে উঠে চলে যেতাম। সাব্বাস, এমপ্লয়ি আসলে কি? তাহলে ইউজারকে কোন ইউজার ক্রিয়েট করছে এটা একটা ইস্যু, এমপ্লয়ি আসলে ইউজার না। ব্যালেন্স, ইউজার মানে এমপ্লয়ি হলে আর ব্যালেন্স দরকার নাই, বাট কাস্টমার হলে তার ব্যালেন্সটা আসবে। এখন কেমনি কি, সবার তো ব্যালেন্স আসবে না। যাই হোক, এটা এখন আমি কোনো প্যাটার্নে মিলাইতে পারতেছি না, এখন আমাকে বলা হয়েছে প্রাইমারি কি আর ফরেন কি ডিফাইন করো, ব্লক বাই আইডি, তাই না? তাহলে এটা আসলে হবে না, ব্লক বাই ইউজার আইডি, কোন ইউজার ব্লক করছে, কি এমপ্লয়ি। হ্যাঁ, সেটা সে কাস্টমার হিসেবে রেজিস্টার করে কিনতে হবে, আলাদা খাতের নেই, বুঝছেন ব্যাপারটা? এবার আসেন পার্সেসের একটা আইডি হবে না ভাইয়া? সাপ্লায়ার একটা আইডি হবে না, কারণ সাপ্লায়ার টেবিল আছে অলরেডি। এমপ্লয়ির বদল আমার হবে হচ্ছে ইউজার আইডি, এবং এইখানে যখন আমি ফিল্টার করব তখন অবশ্যই এমপ্লয়িদেরকে বাছাই করব যাদের টাইপ এমপ্লয়ি। প্রোডাক্টস আইডি, ওকে, সাপ্লায়ার একটা আইডি হবে কি? না, কন্ট্যাক্ট পারসন তো জাস্ট একটা নেম, ইউজার আইডি মানে কে এটাকে ক্রিয়েট করছে। তো ফার্স্ট নর্মালাইজেশন ভালো কমপ্লিট হয়ে গেল, তাই না? খুব বেশি একটা ঝামেলা হলো না, যতটা আমরা আশা করছিলাম না আশঙ্কা করছিলাম। যাই, শখ মিটলো না, সেকেন্ড নর্মালাইজেশনে যাই। সেকেন্ড নর্মালাইজেশন কি বলছিল ভাইয়া? গতকালকেই পড়াইছি, গরম কোন টেবিল? মেক নিউ টেবিল উইথ কমন ডেটা। ডেটা হয়ে গেছে মেটা, কমা, তারপরে আমরা নতুন টেবিল তৈরি করব কমন ডাটা নিয়ে, এক্সট্রা কিছু না, যা বলছে তাই। নতুন টেবিল তৈরি করব কমন ডাটা নিয়ে, তারপরে আবার প্রাইমারি কি ফরেন কি ডিফাইন করব। এইবার খবর আছে, খবর থাকলে কি কাজতে হয়? আমি ভাবলাম এটা আবার এখানকার আইন নাকি। প্রোডাক্টে আসি, প্রোডাক্টের নেম কমন না, কোড কমন না, মেটা ট্যাগ কমন না, দরকার নাই কমন রাখা।
ডিসক্রিপশন, ক্যাটাগরি কমন। তাহলে ক্যাটাগরি নিয়ে আমাকে নতুন টেবিল করতে বলা হয়েছে। তাহলে আমি নতুন টেবিল করতে গেলে এখানে লিখি ক্যাটাগরি। ক্যাটাগরিতে আমার নেম হবে। এখন ক্যাটাগরির নাম যদি হয় হোম অ্যাপ্লায়েন্স, সরি ক্যাটাগরির নাম যদি হয় প্যারাসিটামল, তাহলে এটা কোন ক্যাটাগরির আন্ডারে? ট্যাবলেটের আন্ডারে। ট্যাবলেটের আন্ডারে। সেই ট্যাবলেটটা আবার কার আন্ডারে? মেডিসিনের আন্ডারে। ঠিক আছে, তাহলে ক্যাটাগরিতে কোন ক্যাটাগরিতে সেটা আমি রাখবো কি না? এমএলএম বোঝেন? এমএলএম তাহলে প্রথম যে আছে, প্রথম হাফ তার ডাইন হাত বাম হাত নাও না, তার আন্ডারে দুজন বসবে। এখন দেখেন আমি একটা অফিস দিয়ে আমি একজনকে নিয়েছি বা চারজনকে নিয়েছি, তাহলে আমাকে কে নিছে? না, আর চারজন যে ঢুকলো ওদের ওইখানে কে নিছে? আমার আইডি। ওই চারজন আবার 5 জন 6 জন 7 জন করে এভারেজে নিছে যে যা পারছে, তাহলে তাদের ওইখানে কে নিছে? ওইখানে তাদের আইডি। ঠিক আছে, এবার বুঝেন গ্রামগঞ্জের দোকানগুলোতে দেখেন না কেক সাপ্লাই দেয়, বিস্কিট সাপ্লাই দেয়। আচ্ছা ভালো ভালো হয়ে গেছে। ওষুধের দোকানে সেলসম্যানরা ওষুধ সাপ্লাই দেয় না, এরা কি হয়? এসআর, সেলস রিপ্রেজেন্টেটিভ, রিফারেন্স আবার এবার আসে এই সেলস এর লোক আবার 8-10 জন থাকে মার্কেট এমআর এর আন্ডারে। আমার কেন জানি কিছু স্পেলিং আসতেছে না আজকে, এতে কি প্রবলেম বুঝতেছে না, কে কোনো কুমন্ত্র পড়ছে কিনা কে জানে। তো তার টার্গেট কিভাবে হয়? প্রত্যেকের অ্যাভারেজে টার্গেট যদি 1.5 লাখ টাকা করে হয়, তার আন্ডারে যদি 8 জন থাকে তাহলে তার টার্গেট 12 লাখ টাকা। বোঝা গেছে ব্যাপারটা? তো সবার উপরে যে আছে তার টার্গেট তার আন্ডারে এইভাবে হয়। এবার আসেন ক্যাটাগরি যখন আমি এন্ট্রি দিব, প্রথম ক্যাটাগরি ইলেকট্রনিক্স, সেইটা কোন ক্যাটাগরির আন্ডারে? না। তারপরে আরেকটা ক্যাটাগরি এন্ট্রি দিলাম মেডিসিন, সেটা কোন ক্যাটাগরির আন্ডারে? না। তারপরে আরেকটা এন্ট্রি দিলাম কসমেটিক্স, না দিলে সমস্যা আছে, কসমেটিক্স, যেটা কার আন্ডারে? না। এবার আমি এন্ট্রি দিলাম কম্পিউটার, যেটা হচ্ছে ওই একের আন্ডারে, ইলেকট্রনিক্সের আন্ডারে। তারপরে দিলাম হচ্ছে ল্যাপটপ, এটা 4-এর আন্ডারে, মানে কম্পিউটারের আন্ডারে। তারপর দিলাম ট্যাবলেট, এটাও কম্পিউটারের আন্ডারে। তারপর দিলাম ডেস্কটপ, এটাও কম্পিউটারের আন্ডারে। এবার আমরা মেনু সাজাবো কিভাবে? সিলেক্ট ফ্রম ক্যাটাগরি, ভয়া ক্যাটাগরি ইকুয়াল টু নাও, মানে যাদের কোনো ক্যাটাগরি নাই, যারা নিজেরাই ক্যাটাগরি শুরু করছে তাদেরকে সিলেক্ট করে আনো। এবার আমার এক এক করে সবাই আসবে না, এগুলোকে লুপে ফেলবো। তাহলে এক এক করে যখন প্যাটার্নগুলো আসবে তখন কি করব? যে এবার সিলেক্ট ফ্রম ক্যাটাগরি ভয়া ক্যাটাগরি ইকুয়াল টু ইলেকট্রনিক্স। এবারে ইলেকট্রনিক্সগুলো আসবে, ইলেকট্রনিক্সের নিচে ওকে প্রিভিউ করাই দিব। এইভাবেই ডাইনামিক্যালি ড্রপ ডাউন মেনু হয়, যেটা আমরা এসপিডব্লিউ থেকে শিখবো। রিসার্চ যেভাবে এন্ট্রি দিব ওইভাবেই ড্রপ ডাউন মেনু অ্যারেঞ্জ হয়ে যাবে। কারণ আমি জানি না 2 বছর পর সে তার ক্যাটাগরি কিভাবে সাজাবে, সে জানে, এবং এটা আমি জানতেও চাই না, আমি তাকে সিস্টেম করে দেবো। এবার বোঝা গেছে ক্যাটাগরি কেন ক্যাটাগরির মধ্যে পড়ছে? পাক্কা? ওকে, তাহলে ক্যাটাগরিকে নিয়ে নতুন টেবিল করার পর আবার প্রাইমারি কি ফরেন কি ডিফাইন করতে বলা হয়েছে। তাহলে এখানে একটা কি লাগবে? ভাইডি। তাহলে এখানে ক্যাটাগরি কি আর ক্যাটাগরি থাকবে? কারণ প্রাইমারি কি ফরেন কি ওর নামে টেবিল হয়ে গেছে, নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে। আর এখানে কি ক্যাটাগরি ক্যাটাগরি হবে? এই ক্যাটাগরি আইডি হবে। আর সাব ক্যাটাগরি 1, সাব ক্যাটাগরি 2, সাব ক্যাটাগরি 3 কত যাবেন? অতএব এইখানেই আপনারা মনে আছে রিকার্সিভ ফাংশন পড়ছিলেন? কাকে বলে রিকার্সিভ ফাংশন? তাই কি? ব্যাপারটা অত সহজ, ব্যাপারটা অত সহজ না। একটা ফাংশন যখন নিজেই নিজেকে কল করে তখন সে নিজের ভিতরে নিজের কিছু ইনস্ট্যান্স ক্রিয়েট করে। আমি আমাকে কল করে অর্ধেক কাজ করে আবার আমাকে কল করছি, অর্ধেক কাজ কোথায় রাখছি ওটা আমার মনে রাখতে হবে পয়েন্ট করে। দেন আমি আমাকে কল করতে গিয়ে আবার ভিতরে গিয়ে ওইখানে দূরে থেকে আবার কল করছি। এইভাবে কয়েক কোটিবার আসতে পারে। ক্লোজিং কেমনে হবে? সর্বশেষ ফাংশনটা যখন শেষ হবে দেন তার আগেরটা, দেন তার আগেরটা, দেন তার আগেরটা, এভাবে ক্লোজ হয়ে আসবে। তাহলে এখানে আমার রিকার্সিভ ফাংশন হবে। এটা কিভাবে কাজ করবে এটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, মানে প্র্যাকটিক্যালি আমরা দেখব। আপাতত এটা নিয়ে আর চাপাবাজি না করি, ওকে? এটা কেউ না বুঝলে এটা নিয়ে আর টেনশন করার কোনো দরকার নাই। এটাতে আমি রিভিউ, ডাইনামিক ড্রপ ডাউন মেনু সব দেখাই দিব। এইটা আমি অ্যাভয়েড করতে পারবো না, কারণ আমি এটাই পারি, অ্যাডভান্সের মধ্যে এই একটাই পারি।
কি বলেন? ওই যে বলছিলাম ওইটা আপাতত ধরবো না। মেটাতে একটা গুগল যেভাবে সার্চ করে যেভাবে প্রডিউস করতে হবে ওইভাবে কমা দিয়ে দিয়ে আমি এন্ট্রি দিতে বলবো ইউজার। ঠিক আছে, ওকে, ওইটা ধরবো না, ওইটা করতে গেলে অনেক দূর ঝামেলা চলে যাবে। ইউনিট কি কমন? কমন হলে কোন দুঃখে কমন, আর কমন না হলে কোন দুঃখে কমন না? কেজি, গ্রাম, প্যাকেট, ডজন, হাফ ডজন, তাহলে কি হবে? কমন, কমন হবে। এখন ইউনিটেও ঝামেলা আছে, বলবো নাকি বলবো? ইউনিটের একটা নেম হবে, ইউনিটের একটা ডিসক্রিপশন থাকবে, ঠিক আছে? ধারা বোঝেন? ধারা কি? আপনারা কেউ কারণ বাজারে গেছেন পাইকারি সবজি কিনতে? জানবেন কেমনে? বাজার করেন নাই? ও তো সব বাপবার আদরের শয়তান না। বাজার করছেন, পাইকারি বাজারে কখনো যান নাই? 5 কেজিতে 1 ধারা হয়, 5 কেজিতে 1 ধারা হয়। এখন এটা কেন বললাম? একটা ইউনিট আসলো, ইউনিটটা এখন যে ইউজারটা ইউজ করতেছে অথবা অনলাইনে যে ইউজারটা অর্ডার দিবে সে এখন যদি দেখে ধারা, এই ধারা কি, তখন সে কি করবে? কনফিউজ হয়ে ধারার উপর মাউসের কার্সারটা ধরবে না, ধরলে আমি তাকে টুল টিপসের ডিসক্রিপশনটা দেখাই দিব। বুঝছেন ব্যাপারটা? এই জন্য সুন্দর একটা ডিসক্রিপশন রাখার সিস্টেম রাখা হবে। এবার ঘটনা হচ্ছে, বলবো আমি পটল বেশি 20 কেজি বেশি, 1 মন বেশি, ধারায় বেশি, 2 কেজি বুঝি, হাফ কেজি বেশি, ঠিক আছে? আবার এমন হয় যে স্ট্যান্ডার্ড সাইজে 4টা দে ভাই, যত গ্রাম হয় দাম নিয়ে নিস, হয় না? আমরা কিন্তু সুপার স্টোরে তাই করি, আমরা 4 ফ্রেন্ড 4টা পটল ভাজি করবো, কথা শেষ, 4টা পটল নিয়ে এরকম কত কেজি। আমি এটা ফার্স্ট শুরু করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, গেস্ট আসছে 5-6 জন, এখন আমার চিংড়ি মাছ 12টা নিলেই হয়, আমি খামাকে 1 কেজি নিতে যাবো কেন? ওই সময় চিংড়ি মাছের অনেক দাম ছিল, চিংড়ি বলতে হচ্ছে গলদা চিংড়ি, একটু স্ট্যান্ডার্ড সাইজের, মিডিয়াম সাইজের, তো আমি 12টা নিছি, ওজন যত হয়েছে ওইভাবে হিসাব করে নিছে সে, এভাবেও হয়। তাহলে এটা কেন বললাম? আমি যখন সাপ্লায়ারের কাছে কিনবো, আমি কিনবো 1 মন অথবা 10 মন পটল, বেচার সময় কি আমি মনে মনে বেচবো? 1 মন বেচতে পারি, 30 কেজি বেচতে পারি, 20 কেজি বেচতে পারি। তাহলে যখন ইউজার সিলেক্ট করবে 20 কেজি, আর আমি তো একদম অত কাস্টমাইজ করতে দিব না, তাই না? কেজি, হাফ কেজি অথবা 5 কেজি অথবা 10 কেজি এমন ইউনিট করে দিব না। এখন আমি কিনছি 2 মন কিনছি, যখন ইউজার কেজি ইউনিট সিলেক্ট করবে তখন আমাকে দেখাইতে হবে না আমার 80 কেজি আছে। যখন ইউজার 20 কেজি সিলেক্ট করবে তখন আমাকে বলতে হবে না এটা 4টা আছে, 20 কেজি 4টা আছে। তাহলে এইটা আমার কাজ তো করতে হবে, আমি বুঝতে পারছি। এখানে আরো বেশি ছিল, ভয়ে ভয়ে বলেই ফেলি। যেমন আপনি কলম আপনি যখন ডজনে বিক্রি করেন 80 টাকা, 1 ডজন 80 টাকা, যখন আপনি হাফ ডজন বিক্রি করেন তখন আবার 50 টাকা, যখন আপনি আবার জোড়া বিক্রি করেন তখন 20 টাকা, যখন আপনি একটা বিক্রি করেন অজ্ঞা আর কি তখন 12 টাকা। তাহলে একটা বিক্রি করলে কার লাভ? মার্চেন্টের লাভ। আর ডজনে বিক্রি করলে কার লাভ? কাস্টমারের লাভ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এক এক ইউনিটের প্রাইস এক এক রকম হচ্ছে না, এটাকে বলা হচ্ছে প্রাইস লেভেল। আমি এই ব্যাপারটা আপাতত এখানে আনলাম না, শুধু আপনাদের মাথায় একটু ঝামেলাটা দিয়ে দিলাম। আমি একাই টেনশন করবো কেন? আপনারাও টেনশন করেন, কেমনে বোঝাবো, কি করবো না করবো। আগের প্রবলেমটা সলভ করি। এখানে আমি বলি প্রাইমারি কিউটিওয়াই, প্রাইমারি কিউটিওয়াইতে আমি বোঝাতে যাচ্ছি প্রাইমারি কোয়ান্টিটি। যখন আমি ইউনিট এন্ট্রি দেবো পিস, তার মানে প্রাইমারি কোয়ান্টিটি 1। যখন আমি এন্ট্রি দেবো পেয়ার তখন প্রাইমারি কোয়ান্টিটি 2। যখন আমি এন্ট্রি দেবো এইচডি তখন আমার প্রাইমারি কোয়ান্টিটি হবে হাই ডেফিনিশন না হাফ ডজন, 6 হবে, ঠিক আছে? তারপরে যখন আমি ডিজে দিব তখন এখানে ডিজে পার্টিশন হবে না, তখন এখানে আসবে 12। এবার বোঝা গেছে প্রাইমারি কোয়ান্টিটি কি। এই একটা পয়েন্ট আমি না লিখলেও চলতো, কিন্তু আপনি শুধু এই একটা পয়েন্ট বোঝানোর জন্য কত গল্প করলাম, কত কিছু বললাম আপনাদেরকে, যাতে আপনারা মনে রাখতে পারেন। তাই কি সত্য? তাহলে এখানে আমরা আইডি দিয়ে দিই, ও যেহেতু বলছে আর সামনে বসছে, তাহলে আমরা এখানে ইউনিটটাও আইডি করে দিই। ব্র্যান্ড
আইডি। আর ঢং করবো না, কথা দিচ্ছি। আর ঢং করার কি আছে, ব্র্যান্ড ট্র্যান্ড এগুলোর কোনো ঝামেলা নাই। তাহলে এখানে ইউনিটের জায়গায় আমরা কি নিব, ব্র্যান্ড, তারপরে সাইজ আইডি, ঠিক আছে। তাহলে এখানে আবার পেস্ট করি। সাইজেও আমরা ঝামেলা করব না, চাইলে কিন্তু সব জায়গায় ঝামেলা করা যায়। এই জন্য আপনার যে ক্লায়েন্ট তার সাথে প্রচুর কথা বলতে হবে, সব শুনে নিতে হবে, কারণ কোথায় কী চাচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী মুহূর্তেই ডাটাবেসের ভুল পাল্টে যাবে, ঠিক আছে। এটা তো বুঝতে পারছি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো সময় চেঞ্জ হবে। এবার যেন কী ছিল ভাইয়া, ওকে। তাহলে এখানে হবে হচ্ছে সাইজ আইডি, কালার আইডি। কেন, রেড ব্লু ইয়েলো লিখে দিলেই তো হচ্ছে, হ্যাঁ। কিন্তু সব কালার তো আমি লিখে দেওয়ার অপশন রাখতে পারি না, আমি কালার এন্ট্রি দিব, ওগুলোর মধ্যেই সিলেক্ট করতে হবে স্পেসিফিক, তাই না। মিডনাইট কালার, বলেন তো মিডনাইট কালার কোনটা। আমি যখন ইন্টারে পড়ি 2001-2 সালে, তখন মিডনাইট কালার একটা ক্রেজি কালার ছিল, ক্রেজ হালের ক্রেজ। এটা হচ্ছে অন্ধকারে দেখা যাবে কালো, আলোতে দেখা যাবে নেভি ব্লু, আসলে এটার কালারটা গ্রিন। খুব ভালো, ঠিক আছে। এটার কম্বিনেশন, এটা মিডনাইট কালারটা এখনো পাওয়া যায়, আপনারা দেখলে ইয়ে করতে পারবেন। ওই সময় জিন্সের আর কোনো কালার ছিল না, সবুজ আর ওই যে না, সবুজ আর একদম হালকা স্কাই ব্লু ওইটা ছিল, আর কম দামের কিছু জিন্স ছিল, সেগুলো একদম নীল ছিল। তখন ওই মিডনাইট কালারটা এসে আমাদেরকে বেশ ভালোভাবে নাড়া দিছে, যার কোনো মনে আছে। আচ্ছা, কোথায় ছিলাম, কালার আইডি, ওয়াল্লা কালারটাই আমি নিই সিসি, ঠিক আছে। ওয়ারেন্টি আইডি, কারণ ঘুরে ঘুরে নো ওয়ারেন্টি, 6 মান্থ উইথ সার্ভিস ওয়ারেন্টি, তারপরে 1 ইয়ার, 1.5 ইয়ার, যতগুলো হবে আপনি আর ততগুলো এন্ট্রি দিয়ে রাখবেন, সমস্যা কি। তাহলে এটা আমরা এখানে টেবিলের নাম করি ওয়ারেন্টি। বেশি হয়ে যাচ্ছে তাই না, সিরিয়াল নাম্বার কমন না, লিস্ট প্রাইস কমন না, ভ্যাট ডিসকাউন্ট, রেটিং কমন না আপাতত, কারণ রেটিং হলো ভ্যালু, 10 জন 5 দিনে দিই, কিন্তু ওটা কমন না। স্যার এগুলার মানে একটা ইউজারের যখন রেজিস্ট্রেশন করবে করার পরে সে চাইলে রিভিউ দিতে পারবে, চাইলে লাইক দিতে পারবে, চাইলে রেটিং করতে পারবে, বারবার কেন আমি রেটিং ইউজার আলাদা লাইক বারবার কি একটা ইউজার দিবে, হাজার হাজার ইউজার আছে। একবার রেজিস্ট্রেশন করে নিতেছে, তারপরে রেটিং দেখতে লাইক দিতে হ্যাঁ দিল, ওইটাই তো বলছি, আলাদা রাখছে। কই আলাদা রাখছি। ওই যে রেটিং আর রেটিং ইউজার আইডি, তাহলে কোন ইউজার রেটিং দিছে তার 14 গোষ্ঠী এনে রাখবো না, খালি তার আইডিটা রাখবো, তার আইডিটা লাগবে না, কোন ইউজারটা রেটিং দিছে আর কত রেটিং দিছে। এখন খালি রেটিং আপনি কিভাবে রাখবেন, 5 3 4, কে 5 দিছে, কে 3 দিছে, কে 4 দিছে, আমার রেকর্ডে থাকা লাগবে না। বোঝা গেছে না ব্যাপারটা, না হলে আমি ট্রেস করবো কিভাবে যে একজন 4 বার দেয়নি, একজন যাতে একবার দেয় ওই জন্য তো আমার ইউজার আইডি রাখা লাগতেছে, ঠিক আছে। ওকে, সেল নাম্বার, ডেট টাইম, ইউজার আইডি, স্ট্যাটাস কমন। এখন কি কি স্ট্যাটাস হবে আমি জানি না ভাইয়া, বাট স্ট্যাটাসটা কমন। 8টা স্টেপ 10টা স্টেপ, যে যতগুলো স্টেপ করে যে যত পেছায়, তাই না। তাহলে স্ট্যাটাস কমন, আপাতত আইডি দিলাম। এখন স্ট্যাটাসটা কিভাবে কমন, কেমতে কমন, সেইটা আমি এখানে দিই অর্ডার স্ট্যাটাস, না হলে আবার চৌধুরী সাহেবের স্ট্যাটাস হয়ে যাবে, ওই জন্য অর্ডার স্ট্যাটাস লিখে দিলাম। এখানে একটা আইডি হবে, স্ট্যাটাসের নেম হবে, এবং স্ট্যাটাসের একটা ডিসক্রিপশন হবে। কেউ যদি বলে রিজেক্ট, কেন রিজেক্ট, তখন আমি ওইখানে ডিসক্রিপশনে যদি সে ধরে বা একটা আই লেখা ইনফো চিহ্নতে যদি ধরে, তাকে বলা হবে যে এমপ্লয়ি চাইলে যে কোনো অর্ডার রিজেক্ট করতে পারে, এটা আপনি নতুন করে অর্ডার দিতে হবে, এই অর্ডারটা অ্যাপ্রুভ হবে না বা হওয়ার কোনো চান্স নেই, এমন একটা ডিসক্রিপশন থাকবে, সে যাতে কিছুটা তথ্য পায়। এবার অর্ডার স্ট্যাটাসে আমি একটা লেভেল রাখবো ইচ্ছা করে আপনাদের জ্বালানোর জন্য। কোনোভাবে একটা অর্ডার অ্যাপ্রুভ হওয়ার আগে ডেলিভারি হওয়া সম্ভব, অর্ডার হওয়ার আগে ক্যান্সেল হওয়া সম্ভব, তাহলে লেভেল লাগবে না, জাস্ট অর্ডারটা লেভেল 0 অথবা লেভেল 1, তাই না। অ্যাপ্রুভ 1, অ্যাপ্রুভ 2, ক্যান্সেল 3। এখন যারা আপত্তি জানাবেন ওকে তাদের জন্য ক্যান্সেল 2, অ্যাপ্রুভ 3, সমস্যা নাই, ওগুলো তো সেম অর্ডার, অ্যাপ্রুভও হইতে পারে একের পর, ক্যান্সেলও হইতে পারে, তাই না। আগে রাখেন পরে রাখেন, এটা নিয়ে চেক করার কিছু নেই, ঠিক আছে। দেন ইন প্রোগ্রেস, দেন ডেলিভার্ড, হ্যাঁ, প্রোগ্রেসের পরে ডেলিভার্ড, আর হচ্ছে রিটার্ন, এটা যে কোনো একটা থাকতে পারে, তারপর কমপ্লিট।
বোঝা গেছে? এখন যেই অর্গানাইজেশন তার রুচি, সে যত খুশি এন্ট্রি দেখ, আমার কি? বোঝা গেছে এতটুকু? আপনাদের কি লজিক ডেভেলপ হচ্ছে না মনে হচ্ছে? কি লজিক ডেভেলপ হচ্ছে? না হলে লাভ নাই আমার খামাখা এই গলা ব্যথা করা। প্রোডাক্ট এখানে আর কিছু নাই। ও সিটি 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 কান্ট্রি, পেমেন্ট মেথড, আইডি। পেমেন্ট মেথডও তো কমন, মনে করো 5-6টা পেমেন্ট মেথড। তাহলে আমি এনে সিটি করে দিই, আইডি নেম, আর হচ্ছে ইয়েনো আবার কান্ট্রি, এটাও আবার কমন, অর্থাৎ কান্ট্রি আইডি বোল্ড। তারপরে এখানে কান্ট্রি নেই, আইডি নেম। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, তাই না? পেমেন্ট মেথড, আইডি নেম, কোম্পানি নেম। পেমেন্ট মেথডটা আমি কার কাছে নিছি, সেই কোম্পানি। ইউআরএল, ওই পেমেন্ট মেথডে যে রিকোয়েস্ট যাবে সেই ইউআরএলটা, তাই না? আরও অনেক ইনফরমেশন থাকবে, সবগুলোকে আমি প্রোফাইল বলে দিলাম, কারণ এটা আমি এখন এক্সপোজ করতে চাচ্ছি না, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এটা আছে, জাস্ট আছে, থাক, ওকে, এটা এখানেই শেষ। ঠিক আছে, এই তো ওকে, এটা গেছে গোল্লাই। এগুলো টেবিল আর করতে হবে না, এগুলো ব্র্যান্ড নিউ টেবিল বা নতুন টেবিল। ইউজার আইডি নেম কন্ট্যাক্ট ইমেল, ইউজারের টাইপ, তাই না? টাইপটা কমন হবে কি, ইউজার আর এমপ্লয়ি। এমপ্লয়ীদের মধ্যে নর্মাল ইউজার, অ্যাডমিন ইউজার, তাই না? তাহলে 2-3টা আমরা এইভাবে রাখবো, অ্যাডমিন, এমপ্লয়ি, ইউজার, কথা শেষ। তাহলে 2 বাইটে আবার হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর ঝামেলা করবো না, মনে থাকবে? সত্যি কথা বলতে গিয়ে পড়া আমারই মনে থাকবে না, আপনারা একটু মনে করাই দিন এটা আমি কেন লিখছিলাম। ঠিক আছে, অ্যাড্রেস, সিটি আইডি, কান্ট্রি আইডি। আর নাই পার্সেস আছে কিছু? না, পার্সেসে কিছু নাই। শেষ। তাহলে কমন ডাটার মোটামুটি কাহিনী হচ্ছে। এখন এটা ভুল হইতে পারে, আমিও হয়তো 2টা মিস করছি, অথবা 2-4টার আমি ডেফিনেশন আপনাদের ভুলভাবে ব্যাখ্যা করছি, তাতে কি যায় আসে? ভুলভাবে ব্যাখ্যা করলেও সেই ব্যাখ্যা অনুযায়ী তো আমরা অ্যাকশন নিতে পারছি। আর ব্যাখ্যা যদি চেঞ্জ হয়, আশা করতেছি ওখানেও আমরা অ্যাকশন নিতে পারবো। ঠিক আছে, ঠিক নাই, কেউ কথা বলতেছে না। হ্যাঁ বলেন। সজীব স্যার, আমাদের ওই যে একটা টেমপ্লেট ছিল না, উই নিড ব্রেক, ওই টেমপ্লেটটা কই? স্যার কি ব্রেক দিতেছে? স্যার আমি খাতা দেন, স্যার উই নিড ব্রেক। আচ্ছা, হয়েছে কি, আমি আসলে ভুলে গেছিলাম স্টেপগুলো কি হয়। ভালো হয়েছে আপনারা অন্য লাইনে নিয়ে গেছেন, আমার আবার স্টেপগুলো মনে পড়ছে। এবার থার্ড নর্মালাইজেশনে যাই, যাব? আর আমরা ব্রেক দিব, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি ব্রেক দেবো, একটু ওয়েট করেন। থার্ড নর্মাল ফর্ম, এই যে এক্ষুনি ব্রেক দিব, একটু ধৈর্য ধরেন। থার্ড নর্মাল ফর্ম বলছে মেক নিউ টেবিল উইথ কমন ডাটা হবে না। এখানে শুরুতে কথাটা আসবে রিমুভ অ্যান্ড মেক নিউ টেবিল। কমনে কিন্তু আমার রিমুভটা ছিল না। ওই আমাকে চেনেন না, আমি কোন লেভেলের বড়, আমি কিন্তু ওই যে পানির বন্দুকগুলো আছে না, কেরোসিন তেল ভরে নিয়ে আসবো। আচ্ছা, আমরা আগেরটাতে রিমুভ বলে নিই, যা ছিল তাই আইডি হয়ে গেছে এবং নতুন টেবিল একটা ক্রিয়েট হয়ে গেছে। এবার বলা হয়েছে রিমুভ অ্যান্ড মেক নিউ টেবিল উইথ অ্যান্ড আইরেগুলার।
হ্যাঁ, যারা আইফোনের ভক্ত ইলিশ বলে না আইলিশ, ঠিক আছে, ওই রকম আই রেগুলার। এবার প্রথমে আমাকে বুঝতে হবে রিপিটেড ডাটা কি, এবং সেটা আইডেন্টিফাই করে ওটাকে রিমুভ করে নতুন টেবিল বানাতে হবে, তাই না? এই যে প্রোডাক্ট আছে, আসলে কি আছে? সহজটা আছে। একটা প্রোডাক্টের মেটা ট্যাগ ওই একটাই, কমা দিয়ে দিয়ে অনেকগুলো হলো, কমা দিয়ে দিয়ে একটাই। ডিসক্রিপশন ক্যাটাগরি একটা, ইউনিট ব্র্যান্ড একটাই। একই প্রোডাক্টের ব্র্যান্ড অনেক হতে পারে, ইউনিট অনেক হতে পারে, সেটা আমরা আপাতত বিবেচনায় আনতেছি না, বেশি কোডেন হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? আর ক্লাস নিতে হবে একদম 4টা পর্যন্ত। একই প্রোডাক্টে একাধিক ওয়ারেন্টি থাকতে পারে, ওয়ারেন্টি অনুযায়ী প্রাইসও হেরফের হতে পারে, সেটাও আমি বিবেচনায় আনলাম না। কিন্তু কাকে বিবেচনায় আনি? রেটিংস। একটা প্রোডাক্টে 1000 রেটিং করতে পারে না, তাহলে 1000 বার প্রোডাক্টের সব লিখবো আর রেটিংগুলো লিখবো? তাহলে আমাকে রেটিংসটা রিপিটেড ডাটা। রেটিংস যদি রিপিটেড ডাটা হয়, তাহলে রেটিং করছে কোন ইউজার সেটাও রিপিটেড ডাটা একসাথে। তাহলে এই দুটোকে আমি রিমুভ করছি না? আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক রেটিং। এই জন্যে আমি আলাদা টেবিল করি, প্রোডাক্ট রেটিং। এখানে আমি প্রোডাক্ট আইডি নেই, কারণ কোন প্রোডাক্টের রেটিং করবো সেটা আমার জানতে হবে। তাহলে কমন ডাটাতে ওইটা আইডি হয়ে যায়, নতুন টেবিল হয়। আর রিপিটেড ডাটাতে রিমুভ হয়ে যায়, যেই টেবিল থেকে রিমুভ হয় সেটার প্রাইমারিকে ওখানে চলে যায়, অবশ্যই অবশ্যই চলে যায়। তাহলে প্রোডাক্ট আইডি হবে। তারপর রেটিং কত, রেটিংস আর বলার দরকার নাই, রেটিং ইউজার আইডি বলার দরকার নাই, কারণ প্রোডাক্ট রেটিং তো। তাহলে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কোন প্রোডাক্টে কত রেটিং কোন ইউজার দ্বারা। এবং একটু সৌন্দর্য বর্ধনের জন্য, দেখতে যাতে সুন্দর লাগে, সেই জন্য প্রোডাক্ট আইডি আর রেটিং ইউজার আইডি আমি একসাথে রাখি। এখন প্রত্যেকটা টেবিলে বলা আছে থিওরিটিক্যালি যে একটা প্রাইমারি কি থাকবে, তাহলে এখানে একটা আইডি দিয়ে দিই, দিয়ে আমি একটু মাথা চুলকাই। কারণটা কি? প্রোডাক্টে এক্সট্রা আইডি নিয়ে আমি এটা অন্য জায়গায় রেফারেন্স করে যেটা আমার এক্সট্রা ডাটা লাগতো সেটা আমি মেকআপ করতে পারছি, বরঞ্চ অনেক ডাটা স্পেস বাঁচাইতে পারছি। কিন্তু প্রোডাক্টের রেটিংয়ের আইডি তো কোথাও গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে না, করতেছে? এটাই ফাইনাল টেবিল, এই টেবিলটা আর অন্য কোথাও গিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে না। তাহলে এই আইডিটা রাখা মনে হচ্ছে না অপচয়? দূর। আবার প্রাইমারি কি তো থাকা লাগে, অপচয়। কি করা যায়? ইন্টারমিডিয়েট একটা সলিউশন বের করতে হবে। মাঝখান থেকে আর একটা বুদ্ধি মাথায় আসবে, একই প্রোডাক্টে একই ইউজার তো দুইবার রেটিং দিতে পারবে না। এটা ইউজার ইন্টারফেসে রেটিং দিতে গেলে, এটা প্রোটেক্ট করতে গেলে আমাকে বলতে হবে কি, কেউ যখন রেটিং দিতে যাবে, সিলেক্ট ফ্রম প্রোডাক্ট রেটিং আর ইউজার রেটিং ইকুয়াল টু এত আর প্রোডাক্ট রেটিং ইকুয়াল টু এত। যদি একটা হলেও রো আসে তাহলে নিব না, আর যদি না আসে, জিরো আসে, তাহলে রেটিংটা দিয়ে দিব। তাহলে আমার ইন্টারফেসে এক্সট্রা কাজ করতে হবে না, তাই কি? আচ্ছা, তাহলে এই দুটাকে মিল্লা জুল্লা থাক, প্রাইমারি কি। তাহলে একটা টেবিলে কয়টা প্রাইমারি কি হতে পারে? একটাই, কিন্তু সেটা 2টা 3টা 4টা মিলে হতে পারে। 2টা মিলে প্রাইমারি কি করাতে এই দুইজন মিলে ইউনিক, 1 নাম্বার প্রোডাক্ট 1 নাম্বার ইউজার, 1 নাম্বার প্রোডাক্ট 7 নাম্বার ইউজার, 1 নাম্বার প্রোডাক্ট 1 নাম্বার ইউজার, আর আসবে না, তখন ডুপ্লিকেট এন্ট্রি বলবে, ঠিক আছে? এই টাইপের কিগুলোকে বলা হয় কম্পোজিট কি অথবা কম্পাউন্ড কি। আমরা এতদিন থিওরিতে পড়ছি, কিন্তু এখন দেখলাম যে এটা আসলে বিপদে পড়ে ইউজ করতে হয় নাকি, তাই তো? রেটিং গেছে, রেটিং এর পরে কি আছে? রিভিউ। রিভিউ তো হাজার হাজার পড়বে, লাইকও তো হাজার হাজার পড়বে, তাই না? তাহলে রিভিউ আর লাইক এখান থেকে বরবাদ। তাহলে এখানে আমি নেই প্রোডাক্ট, সহজ লাগতেছে না এখন অনেক? তাহলে এখানে আমার কি হবে? প্রোডাক্ট আইডি, ইউজার আইডি, ওয়াল্লাহ আর একটা ভুল করছি, এখানে ডেট আসবে, কোন ডেটে রেটিংটা পড়ছে, আমার তো ট্রেস করতে হবে, আগে রাখার সুযোগ ছিল না। এখানে হচ্ছে রিভিউ, আর এখানে হচ্ছে ডেট টাইম, টাইমটাও লিখি, তাহলে হবে কি কোন ডেটে কোন টাইমে দিছে সেটাও থাকবে, এটা রাখার দরকার আছে, নাহলে আমি কমেন্টসগুলো রিভিউগুলো অর্গানাইজ করবো কীভাবে? এখন এখানে কি আইডি হবে ভাইয়া নাকি? দুইটা মিলে ইউনিক, দুইটা মিলে ইউনিক যদি করেন তাহলে একটা ইউজার 2টা রিভিউ লিখতে পারবে না। একজন সুন্দর রিভিউ লিখছে, একজন বলছে ও পচা টাকা খেয়ে এগুলো লিখছে, এ আবার রিপ্লাই দিবে না, গালিগালাজ করবে না, তাহলে এটা তো আপনি আটকাই দিলেন। মানুষের গালিগালাজ করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? কারণ আমাদের এক্সপিরিয়েন্স বলে এক জায়গায় সর্বোচ্চ 3টা 4টা কমেন্টস পর্যন্ত ভালো থাকে, তারপরে গালি শুরু হতে হবে, না হলে ওটা এক্সেপশনাল, তাই না ব্যাপারটা?
তাহলে আমি যদি ইউজারকে মাল্টিপল রিভিউ দেওয়ার সুযোগ দিতে চাই আমাকে এক্সট্রা আইডি করতে হবে। পাক্কা? ওকে। এরপরে কি জানা ছিল? কেউ আমাকে হেল্প করবে না? হ্যাঁ, এক্ষুনি ব্রেক দিব। প্রোডাক্ট লাইকে প্রোডাক্ট আইডি, ইউজার আইডি, ডেট টাইম, লাইক আবার রাখা লাগবে, ওইখানে থাকলেই তো লাইক। ঠিক আছে, রেটিং এ না 4 না 5 না 3 সেটা রাখা লাগে, রিভিউ না কিছু কিছু লিখবে সেটা রাখা লাগবে। লাইক তো আর কিছু না, হ্যাঁ জাস্ট লাইকের যদি এন্ট্রি থাকে ইউজার আর প্রোডাক্টের, ওইটাই একটা লাইক। কই ছিল না, বলছি যদি থাকা লাগে তাহলে লাইকের মতোই করে দিবেন, খালি নামটা ডিসলাইক করে দিবেন। ঠিক আছে, হাতে কি সারে দিছি নি কোনো? স্যার আমরা না স্যার অল্লা রেডি রেডি, আমরা এক্ষুনি ব্রেক দিব। হ্যাঁ, এখানে আমি আগে দুইটা মিলে প্রাইমারি কি করি, কারণ কম্পোজিট কিটাও এখানে হবে। হ্যাঁ বলেন। রিঅ্যাকশন রিঅ্যাকশন থাকতে পারে, এটা আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে যাই ওয়েব পেজে। আমি সব কিছুর আইডিয়া দেবো কিন্তু সব কিছু দেখাইতে পারবো না। এই পয়েন্টগুলো মনে রাখেন, পরে ওয়েব পেজে গেলে কীভাবে করে না করে আমি আপনাকে বলবো। ঠিক আছে, ওকে রেডি? পাক্কা? ওই দেখো ক্যাপ্টেনই গল্প করে। হ্যাঁ কি দিতেছে? আচ্ছা, আমি শুনছি মই দিতেছে। ইমেজেস মাল্টিপল না, খেয়াল করে ইমেজেস মাল্টিপল না, এই যে হয়ে গেছে শেষের দিকেই। তাহলে প্রোডাক্ট ইমেজেস, ইমেজে আমি কি করব, প্রোডাক্ট আইডি নিব, ইমেজটা নিব, প্রোডাক্ট এলডি হয়ে গেছে, ইমেজ নিব, ইমেজটা কোন ডেটে দেওয়া হয়েছে, এবং চাইলে ইমেজের টাইটেল নিব। এখন এখানে একটা প্রবলেম, প্রোডাক্ট ইমেজ মিলে আমি ইউনিট করতে পারবো না, কারণ একাধিক ইমেজের নাম সেম হইতে পারে। ইভেন একটা প্রোডাক্টের 10টা ইমেজের মধ্যে 2টা ইমেজের নাম সেম হইতে পারে। এখন ইমেজের নাম যদি সেম হয় মুশকিল। আজকে একটা প্রোডাক্ট চলতেছে, সেটা ছবি আছে খুব সুন্দর, ওইটা ছবি হয়তো a.jpg, দুর্ঘটনাক্রমে 1000তম প্রোডাক্টের একটা ছবির নাম a.jpg হইতে পারে না? তাহলে কি ঘটনা ঘটবে? ছবি অল্টার হয়ে যাবে, 1000তমটা সব ঠিক থাকবে, কিন্তু প্রথম প্রোডাক্টটার ছবিটা চেঞ্জ হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে আরেকটার সাথে। এই জন্যে আমি প্রোডাক্ট ইমেজ কোথায়, প্রোডাক্ট ইমেজ আমি একটা আইডি নিব, এবং ছবিটা যখন আমি সার্ভারে আপলোড করব, করার পর ছবিটার নামের আগে এই আইডিটা বসাই দিব, যাতে করে প্রত্যেকটা ছবির নাম আলাদা হয়, এটা আমি এনশিওর করতে পারি। আর বলবো না। প্রমোশন, প্রমোশন আমি সব করে দিতে পারবো না, আমি খুবই দরিদ্র মানুষ, তবে একটা করে দিতে পারি। প্রমোশন, এটা কি প্রফেশনাল মোশন এই টাইপের কিছু হয়? আচ্ছা যাই হোক, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রোমো প্রোডাক্ট আইডি, প্রোমো কিউটিওয়াই। এখন এক কথায় বলবো, বেশি পেঁচাবো না, আমাকে দরকার নেই আপাতত, এটা নিয়ে আমি ঝামেলা করবো না, আমি শুধু বেসিকটা বুঝি। এখন আপনি যা খুশিতে আনতে পারবেন না, ওটা আপনারা নিজেরাও জানেন। আমার মুরগি আমি ফিসাই কাটি, কিন্তু তার আগে মুরগি যে এটা বুঝতে হবে। আপনি যদি এখন হাঁস ধরে বলেন আমার মুরগি আমি ফিসাই কাটি, সেটা হবে না। আমি মুরগি আর হাঁস কিনাচ্ছি, তারপরে আপনি যেখানে খুশি যাভাবে খুশি ওটাকে কাটেন। এখানে আমি বুঝতে চাচ্ছি কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটিতে, কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি দিব ফ্রি, বোঝা গেছে ব্যাপারটা? আরও বলি, খাতা 10টা নিলে কলম 2টা ফ্রি, বোঝা গেছে? এটা বেসিকটা বুঝলাম, বাকিটা আপনারা সাজায় নেবেন বা চেষ্টা করবেন, না হবে নাই বুক ফুলে মাথা উঁচু করে বলবেন হয় নাই, সমস্যা কি? আমরা পারবো না বা পারি না, এটাই তো এখনকার ক্রেডিট। এটা বলার সাহস কতজনের আছে? আপনি পারি না এটা স্বীকার করবেন, দেন আপনি শিখবেন। ওয়াল্লাহ সবাই বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ এই যে এক্ষুনি শেষ করতেছি, এক্ষুনি শেষ করে ব্রেক দিচ্ছি।
সেলে আসি স্ন্যাক আচ্ছা মেয়েরা তো সুন্দর করে নুডলস বানিয়ে নিয়ে আসতে পারে। এছাড়া আপনি নিয়ে আসবে, ঠিক আছে? সবার জন্য কালকে তুমি নিয়ে আসবে, তোমার পাড়া ওই যে ব্রেক দিব। আচ্ছা এই সেলে কি কোনো রিপিটেড ডাটা আছে ভাইয়া? স্ট্যাটাস। স্ট্যাটাস রিপিটেড কেন? একটা সেল বললে এটার স্ট্যাটাস ঘন ঘন চেঞ্জ হবে তাই না? ক্যান্সেল হলো তো দুইটা স্ট্যাটাসই শেষ, রিজেক্টেড হলো দুইটা স্ট্যাটাসই শেষ, কিন্তু ডেলিভারি হয়ে গেলে 4টা 5টা বা 6টা বা 7টা স্ট্যাটাস তাই না? তাহলে এটা এখন কাটি, কেমনে কাটি? আচ্ছা তাহলে ইউজার আইডিও কেটে দিই। ও ইউজার আইডি তো কেউ অর্ডার করছে তাই না? হ্যাঁ কে অর্ডার করছে। তাহলে এখন এটা যে কী করব, সেল স্ট্যাটাস, তাহলে আমাকে বলতে হবে না সেল আইডি তারপরে স্ট্যাটাস আইডি, সেল আইডি স্ট্যাটাস আইডি, তারপরে এই স্ট্যাটাসটা কোন ইউজার দিছে ইউজার আইডি, দেন কোন ডেটে কোন টাইমে, তাহলে ইউজারও দেখতে পারবে তার অর্ডারে। ও আচ্ছা 10টায় অর্ডার হয়েছে, 10:30টায় অ্যাপ্রুভ হয়েছে, আমাকে তো 10:30টার 5 মিনিট আগে ফোন করছিল, তারপরে 4টার দিকে ইন প্রোগ্রেস হয়েছে, এস্টিমেট ডেলিভারি ডেট দেওয়া হয়েছে একটা ডেট লামসাম। তাহলে এখানে আমি ওই এস্টিমেট ডেলিভারি ডেট আর আনতেছি না, ওটা আলাদা ইস্যু। এখানে কি আর কিছু আসে? রিমার্কস, একটা রিমার্কস আসে, আমি যে অ্যাপ্রুভ করলাম একটা রিমার্কস লিখে দিতে পারি যে রেফারেন্স নতুন ক্লায়েন্ট হলেও তাড়াতাড়ি অ্যাপ্রুভ করছি কারণ আমার পরিচিত, একটা রেফারেন্স বেরিয়েছে ওদিক দিয়ে আমার পরিচিত, এটা একটা রিমার্ক দেওয়া কিন্তু ভালো ব্যাপার। তাহলে তাকে পরে জবাব দিয়ে করতে গেলে সে তো মনে করতে পারবে না, তখন রিমার্ক দেখে তার মনে পড়বে নাকি? কারো মনোযোগ নাই এখানে, আর কোনো মাল্টিপল কিছু নাই আপাতত দেখতেছি না। কোন টেবিলে? ও তাই তো, আগে এই টেবিল শেষ করি, এই টেবিল শেষ করি। এখানে একটা প্রাইমারি কি লাগবে না? তাহলে এখানে আমি সেল আইডি আর স্ট্যাটাস আইডি দুইটাকে কম্বাইন করে দিই, তাহলে একই সেলের একই স্ট্যাটাস দ্বিতীয়বার আসবে না, দুটা মিলে প্রাইমারি কিও হলো, আবার আমার ওইদিকে রুলটাও বাইন্ড করা হলো, ঠিকঠাকভাবে নিয়মকানুন সব কিছু চলবে। এবার আসেন, একটা সেল ইনভয়েসে নাম্বার একটা হবে, আইডি একটা হবে, ডেট টাইম একটা হবে, ইউজারও একজনই হবে, প্রোডাক্ট কয়টা হবে? প্রোডাক্ট থেকে শুরু করে কোয়ান্টিটি, রেট, ভ্যাট, ডিসকাউন্ট, সাব টোটাল, যতগুলো প্রোডাক্ট ততগুলো, এটা সেট না একটা, তাহলে এটা রিপিটেড কি না? তাহলে হাতে কাট করি, তাহলে এখানে আমি বলি সেল ডিটেলস, সেল ডিটেলস। যখন একটা টেবিলে মেইন ডাটাটা থাকে, যখন একটা টেবিলে মেইন ডাটা থাকে এবং ডিটেলস ডাটাগুলো অন্যগুলোতে থাকে, তখন মেইন টেবিলটাকে বলা হয় মাস্টার টেবিল, আর ডিটেলস টেবিলটাকে বলা হয় ডিটেলস টেবিল, মাস্টার ডিটেল। এই মাস্টার ডিটেলের ইন্টারফেস ম্যানেজ করা আবার বড় একটা ইস্যু, যদি আমাদের কাছে কোনো ইস্যু হবে না, আমরা ভালো পারি। যেহেতু রিপিটেডের কারণে এটাকে বের করে দেওয়া হয়েছে সেল আইডি, এখানেও প্রাইমারি কি হওয়ার একটা চান্স আছে বা এর অধিকার আছে প্রাইমারি কি হওয়ার, সেক্ষেত্রে সেল আর প্রোডাক্ট আইডি দুইটা মিলে প্রাইমারি কি করবো, কারণ একই সেল ইনভয়েসে একই প্রোডাক্ট দ্বিতীয়বার আসবে না, যদি আসে তো কোয়ান্টিটি 2 হবে, বুঝলেন না? কোয়ান্টিটি বাড়বে, একই প্রোডাক্টে আপনার লিপস্টিক 2বার লিস্ট করতে দরকার নেই, লিপস্টিকের কোয়ান্টিটি 2টা দিয়ে দেন। আচ্ছা আমি কেন বারবার লিপস্টিক বলি, মাউস, এটা নিয়ে কিছু বলবো না, আপনাদের বয়স হয়েছে। এবার ইউজার, ইউজার ইউজারে কোনো রিপিটেড ফিল্ড আছে? ব্যালেন্স, ইউজার যদি আমার কাস্টমার হয়, যারা অনলাইনে ইউজ করবে তাদের ব্যালেন্স, ঠিক আছে, আজকে কিনবে পেমেন্ট করবে, কিনবে পেমেন্ট করবে, তাই না? একটা ইয়েতে হবে, তাহলে ব্যালেন্সটা আমি আপাতত বাদ দিয়ে আমি এখানে হিসাব করতে চাচ্ছি না। ব্যালেন্স নিয়ে আজকে কথা বলতে গেলে লাইনটা অন্যদিকে চলে যাবে, ব্যালেন্স নিয়ে আমরা অ্যাকাউন্টিং সফটওয়্যার যখন ডিজাইন করব তখন কথা বলবো, ঠিক আছে? এখানে তো স্যার পেমেন্ট একটা থাকে। এখানে তো আমি পেমেন্ট কনফার্ম নিচ্ছি, হাত ধরে পেমেন্ট নিয়ে তারপর ডেলিভারি দিচ্ছি, অতএব এখানে আমার ব্যালেন্স আমি রাখতে চাচ্ছি না আপাতত। ইউজার আইডি অ্যাপ্রুভ কিনা, অ্যাপ্রুভ ডেট কিনা, ওকে, ব্লক
ব্লক 2, ব্লক ইউজার আইডি, রিমার্কস, লগ ইন হিস্ট্রি। একটা ইউজার হাজার হাজার বার লগ ইন করতে পারে, তাই না? তাহলে আমরা এখানে লগ ইন হিস্ট্রি নামে একটা টেবিলই করি না কেন? লগ ইন, ওইটা রিপিটেডের মধ্যে পড়ে নাই আপাতত, তবে মাল্টিপল বার ব্লক হইতে পারে। একটা ইউজার 2 দিন পর পর ব্লক হইতে পারে, যে তার আচরণ সংশোধন করলো না, সে বছরে 12 বার ব্লক হলো, তাই না? তবে সেটা আমি ইস্যু ধরতেছি না, ব্লকটাকে আমি রিপিটেডে ধরতেছি না, লগ ইন হিস্ট্রি থেকে ধরতেছি। হইতে পারে কিন্তু ধরতেছি না। আবার লগ ইন হিস্ট্রিতে প্রথমে আমার আসবে কি? ইউজার আইডি, ঠিক আছে, দেন আইপি অ্যাড্রেস, দেন ডেট টাইম। আর কিছু দরকার নাই, যেহেতু আমাদের বড় ভাই বলছে আর কিছু লাগবে না, তো আর কিছু লাগবে না। এখন এখানে প্রাইমারি কি লাগবে না? প্রাইমারি কি করি? যদি ইউজার আইডিকে প্রাইমারি কি করি, সর্বনাশ, একটা ইউজার আজীবনে একবারই লগ ইন করতে পারবে, ঠিক আছে? দুইটা মিলে যদি আমি প্রাইমারি কি করি, তাহলে এক আইপি থেকে একবার লগ ইন করতে পারবে। 3টা থেকে যদি করি, এক আইপি থেকে দিনে একবারই লগ ইন করতে পারবে। তাহলে এখানে আমার এক্সট্রা আইডি নেওয়াই লাগতেছে, উপায় নাই গোলাম হোসেন, একটা আইডি এক্সট্রা আমাদের নিতেই হচ্ছে, ঠিক আছে? তাহলে ইউজার গেল, পারচেসটা আমি করব না, এটা আপনাদের জন্য রাখলাম। অ্যাকর্ডিং টু সেল ওই রকমই এটা হবে, ওটা হচ্ছে এটা একটু সহজ হওয়ার কথা, এবং যেহেতু আপনাদেরকে দিছি সেই হিসেবে এটা কঠিন। সাপ্লায়ারে দেখি ব্যালেন্সটা বাদ দিব, হ্যাঁ, এটা করতে গেলে অনেক ঝামেলা হয়, এত বড় করতে পারছি না। পাক্কা? এবার থার্ড নর্মালাইজেশন কমপ্লিট হয় নাই, কারণ আমি শুধু রিপিটেডের ইস্যুটা ইয়ে করছি, ইরেগুলারের ইস্যুটা আমি সলভ করতে পারি নাই। ইরেগুলার কি? এইখানে প্রোডাক্টের যে সিনারিও দেখতে আসি, তাহলে ইউজার যখন প্রোডাক্ট এন্ট্রি দিবে সবগুলো ফিল্ড তো থাকবে, ইউনিট সে দিতে বাধ্য, কালার সে দিতে বাধ্য, সাইজ সে দিতে বাধ্য, ওয়ারেন্টিও দিতে বাধ্য, এবং সে ভ্যাট, ডিসকাউন্ট প্রাইস সবই দিতে বাধ্য। এত বড় এন্ট্রি দিতে গিয়ে কিন্তু হয়রান হয়ে যাবে। সে শুরুতে প্রোডাক্টের লিস্টে শক্ত পারে না, প্রোডাক্টটা সে শুধু এন্ট্রি দিয়ে রাখবে, পরে কালার এক্সপার্ট আছে, কি কি কালার আছে সে কালার এন্ট্রি দিবে, কোনটাতে কি ওয়ারেন্টি আছে সে ওয়ারেন্টি এন্ট্রি দেবে, এভাবে কাজটা ডিস্ট্রিবিউট করতে হবে। শুরুতে এত বড় ফর্ম এন্ট্রি দেওয়া বানানো তো কষ্ট, তাই না ব্যাপারটা? এখন এটা একটা ইস্যু, এইটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে সব প্রোডাক্টের কি ব্র্যান্ড থাকবে? সেক্ষেত্রে ব্র্যান্ডটা আমি রাখি এখানে এবং নো ব্র্যান্ড একটা এন্ট্রি দিব। কিন্তু ব্র্যান্ড সব প্রোডাক্টের না থাকলেও ম্যাক্সিমাম প্রোডাক্টের থাকবে, এটা একটা পরিচিত টার্ম। সব প্রোডাক্টের কি কালার থাকবে? 5000 প্রোডাক্টের দেখা যাবে বড় জোর 1000 প্রোডাক্টের কালার আছে, তাহলে এটা ইরেগুলার ডাটা না? যেই 1000 এর কালার আছে ওগুলো এন্ট্রি দিলাম, আর যেগুলোর কালার নাই ওখানে নাল দিলাম অথবা নট অ্যাপ্লিকেবল দিলাম। ব্যাপারটা কেমন ডিস্টার্বিং মনে হচ্ছে না? তাহলে এটা হচ্ছে ইরেগুলার ডাটা। কোনটা? কালার। হ, কিন্তু আমার মনে পড়ছে কালার, এই জন্য আমি কালারটা আগে কইছি। এবার তাহলে আমরা বলি প্রোডাক্ট কালার। এখানে আমি বলি প্রোডাক্ট আইডি, কালার আইডি, আর কিচ্ছু বলার কোনো দরকার নাই। এটা একটা সিম্পল টেবিল, ঠিক আছে? এখন ইরেগুলার আর কে কে হবে? এইটা একটু সহজ ইস্যু। ইরেগুলার হবে সাইজ, ওয়ারেন্টি। ইয়েস, সব প্রোডাক্টের ডিসকাউন্ট থাকবে এমন কোনো কথা আছে? আবার এটা তো ইরেগুলার, একটা প্রোডাক্টে একাধিক ডিসকাউন্ট থাকতে পারে না? এত তারিখ থেকে এত তারিখ এত পার্সেন্ট, এত তারিখ থেকে এত তারিখ এত পার্সেন্ট। তাহলে এগুলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো। ইরেগুলার ডাটা আমি আর বললাম না, ঠিক আছে? এবার আপনারা তো এইভাবে পড়েন নাই, ডাটাবেস করছেন না? কে কে করছেন ডাটাবেস? সবাই হাত তুলে নাই। আর এই দুজন তো মন খারাপ করে আছে। আপনার মন খারাপ কেন? ক্ষুধা লাগলে মন খারাপ করতে হয়? ও ভালো কথা, হ্যাঁ, এদিকে মনোযোগ দিন। আপনার থিওরিতে কি পড়ছেন? 1 to 1, 1 to many, many to 1। এখন আমি দেখাইছি প্র্যাকটিক্যাল সেন্সে, তাহলে এখানে রিলেশন কি, কানেকশন? যখন আপনি রিপিটেডের কারণে ভাঙলেন তখন 1 to many না? যখন আপনি কমনের কারণে ভাঙলেন তখন many to 1 না? many to 1 না? আর যখন আপনি ইরেগুলারের কারণে ভাঙলেন তখন 1 to 1 না? আর একটা কারণ আছে, আমি ব্যাপারটা এই জন্য তুললাম, আর একটা কারণ আছে। যখন একটা টেবিল অনেক বড় হয়ে যাচ্ছে তখন টেবিলটাকে আমরা লজিক্যালি ডিস্ট্রিবিউট করি, পার্সোনাল ইনফো, এডুকেশন ইনফো, ফিনান্সিয়াল ইনফো,
যাতে একটা টেবিল খুব বেশি বড় না হয়, ডিস্ট্রিবিউট করে আলাদা আলাদা 3টা টেবিলে রাখা হয়। সেক্ষেত্রে টেবিল ছোট করার জন্য 1-to-1 রিলেশনশিপ হয়। টেবিল ছোট করার জন্য একটা টেবিলে 40টা কলাম, একবারে এত বড় টেবিল এন্ট্রি দেওয়া ঝামেলা, মেনটেন করা ঝামেলা, টেবিলটা কামাতে শেষ করা যায়। ওই জন্য টেবিলটা আমরা 10টা কলাম করে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে আলাদা আলাদা 4টা টেবিল করবো। বোঝা গেছে? সেক্ষেত্রে রিলেশনটা হয় হচ্ছে 1-to-1। তাহলে 1-to-1 রিলেশনশিপ কখন হয়? ইরেগুলার ডাটার ক্ষেত্রে, আর হচ্ছে টেবিলকে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে। 1-to-many কখন হয়? কমন হয় কি? রিপিটেড 1-to-many। আর many-to-1 কখন হয়? এই তো একই জিনিস, তাই না? এখন ঘটনা হচ্ছে, বুঝছেন তো সবাই? বোঝার দরকার নাই, উপলব্ধি করতে পারছেন তো? হ্যাঁ, উপলব্ধি করার দরকার নাই, দিলে পারবেন তো? আচ্ছা, সেটা দরকার আছে। তাহলে থার্ড নর্মালাইজেশনের সাথে আমি আর গেলাম না, এটা তো আপনারা বাসায় একটু দেখবেন, প্র্যাকটিস করবেন। স্যার এই ফাইলটা একটু আপলোড করে দিন। আমার কথা কারেন্ট আছে। এবার ফোর্থ নর্মালাইজেশন, ফিফথ আর সিক্সথ, এই 3টা নর্মালাইজেশন আমাদের সর্বোচ্চ আধা ঘন্টায় হবে। নেক্সট ক্লাসে এই 3টা নর্মালাইজেশন করে ডাটাবেসটা ক্রিয়েট করে, মানে ডাটাবেসটা আমরা এসকিউএল কিউরি দিয়ে ক্রিয়েট করব। আমি আপনাদের ইন্টারফেসে অল্প একটু দেখাবো, দেন কেন আমরা এসকিউএল কিউরিতে কোড লিখে করব সেটা বোঝায়, তারপর এসকিউএল কিউরিতে পুরোটা কোড করে লিখব নেক্সট ক্লাসেই। এবং নেক্সট ক্লাসেই যে কোনো ধরনের ডাটাবেস আমাকে দিলেই আমি ক্রিয়েট করতে পারবো, এটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। পাক্কা? তাহলে আজকে আর আমরা কি প্রজেক্ট করবো সেটা আলোচনা করব, দরকার নেই, নেক্সট ক্লাসেই করি। নেক্সট ক্লাস বলতে সোমবার নেই, মঙ্গলবার। নেক্সট মঙ্গলবার, সোমবার আমি ছুটিতে থাকবো। আশেপাশে তো মিষ্টির দোকান নাই, আর আমার বাসা 14 দূর, এখান থেকে আনতে গেলে তো মিষ্টি বাসি হয়ে যাবে। আরেকটা জিনিস স্যার, 5:30টার দিকে কি আসা যায়? আসা যায়।